গল্প প্রিয় মোনালিসা। লেখনীতে নীতি জাহিদ। অন্তিম পর্ব। সূর্যোদয়ের দৃশ্যটা কক্সবাজারের মতো মনোরম হয়তো নয়, তবে জীবনের সেরা কয়েকটি সকালের সাথে আজকের সকাল যোগ হলো। হাসপাতালের জানালার সামনে দিয়ে বেশ কিছু কবুতর উড়ে যেতে দেখা গেল। ধবধবে সাদা, লেজের পেছন দিকটা কিছুটা ধূসর বর্ণের। নিশ্চিন্তে ঘুমিয়েছে ইমরান, যা গত রাতটা ব্যথা ভুলে গিয়েছে স্বামীকে পাশে পেয়ে। রাতের বেশিরভাগ সময়টা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ অতীত ভাবতে ভাবতে কাটিয়ে দিল। ঠোঁটের কোণে আনমনে হাসি ফুটল। সময় বহমান স্রোতস্বিনীর ন্যায় সকল দুঃখ ভাসিয়ে নিয়ে ইমরানকে দুই সন্তানের জনক করে দিল। বেশি না, বছর খানেক আগেও হয়তো ইমরান ভাবেনি জীবন তাকে দ্বিতীয়বার সাজানো সংসারের কর্তৃত্ব হাতে তুলে দিবে। জানালা দিয়ে রাস্তার দিকে তাকাতেই চোখে পড়ল পরিচ্ছন্ন কর্মীদের সুসংগঠিত কাজ। তৎপর হয়ে তারা রাস্তা পরিষ্কার করছে, পুনরায় সাজিয়ে তুলছে কাল রাতের ধ্বংসস্তূপ। কি সুন্দর সৃষ্টিকর্তার লীলা! ঠিক যতটা আলোড়ন তুলেছিল গত রাতে, আজ সকালটা কয়েক গুণ বেশি স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছে। মিষ্টি সুবাতাস শরীরে শিহরণ জাগায়। দীর্ঘশ্বাস ফেলে মোনার বেডের কাছে এসে বসল। ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। প্রিয় পুরুষের স্পর্শে চোখ খুলে হাসি মুখে তাকায়। ততক্ষণে ইমরান উঠে মেয়ের বেবিকটের সামনে গিয়ে বাবার আদুরে আলতো স্পর্শ দিল মেয়ের হাতে এবং কপালে। মোনা তাকিয়ে মুচকি হেসে দেখছে মানুষটাকে। মেয়ে পেয়ে কত খুশি, অথচ কল্পনায় ও ভাবনাতীত ছিল এই বর্তমান। মেয়ে কান্না করাতে আলতো হাতে মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিলিয়ে নিল। চোখ গেল সদ্য ঘুম ভেঙে যাওয়া প্রিয় নারীর দিকে। ঠোঁটের মাঝে আজ বাঁধ ভাঙা হাসি রেখে মেয়ের জন্য গেয়ে উঠল অঞ্জন দত্তের গানের দুটো মিষ্টি চরণ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। মোনা হাসছে। মানুষটা মেয়ে পেয়ে কত উচ্ছ্বসিত। ভ্রু নাচিয়ে মোনা প্রশ্ন করল, কার জন্য গাইলেন গানটা? আমার না মেয়ের। ইমরান চমকে গিয়ে বলল, মোনালিসা, আর ইউ জেলাস? ইয়েস, অফকোর্স। সিরিয়াসলি? অবভিয়াসলি। শি ইজ আওয়ার ডটার। মোনা অধর প্রশস্ত করে দাঁত খিচে বলল, আই নো শি ইজ। বাট ইউর ফার্স্ট প্রায়োরিটি শুড বি অন মোনালিসা, আন্ডারস্ট্যান্ড? ইমরান হতবাক, হতচকিত, স্তব্ধ। দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম মেয়ের মা হওয়ার পর একটু বড় হবে। না, আমি বড্ড ভুল ছিলাম। মেয়ের জন্য দুটো লাইন গাইলাম, এতেই তুমি ঝগড়া শুরু করেছ। এটাকে ভালোবাসা বলে, ঝগড়া নয়। এখন আমার জন্য গাইবেন? গেয়ে ফেলুন ঝটপট। বেকায়দায় পড়ে গেল ইমরান। মনে মনে বেশ চিন্তা নিয়ে ভাবল, যদি মা মেয়েতে মিলে ঝগড়া শুরু হয় কোন দিকে যাবে সে। ভাবনার মাঝে মোনা একটু জোরে বলল, ইমরান সাহেব, গান গাইতে বললাম। না গাইলে কিন্তু আমি মেডিসিন নিব না, খাবার খাবো না, হরতাল পালন করব। মনে মনে হাসছে ইমরান। মোনালিসার জন্য তোলা ছিল আগের গানের কয়েকটি চরণ। যদি বউটাকে খুশি করা যায়। মুখ খোলার আগেই মোনা বলল, কবিতার মতো না, গান গাইতে হবে। 43 বছরের জীবনে কেউ এভাবে ধমকে গান গাইতে বলেনি। অনুরোধ করছি, প্লিজ শুরু করেন। মেয়েটা দুবার কেঁদে আবার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। ইমরান সুর তুলল, তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না। লাঠালাঠি এই কাটাকাটি থামানোই যেত না। তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর, তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না। গলা থামিয়ে ইমরান দেখল মোনার ঠোঁটে হাসি। ইমরান সাহেবের দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, একদম পারফেক্ট। দুর্দান্ত হয়েছে। আই লাভ ইউ ইমরান সাহেব। ইমরান অবাক চোখে অর্ধাঙ্গিনীকে দেখে হেসে ফেলে দুই পাশে মাথা নেড়ে বলল, আপনার কেনা সরঞ্জাম আমি যখন খুশি বাজিয়ে নেবেন। শুধু আদেশ করবেন, বান্দা হাজির হবে। আমারই তো। তবে মোনালিসা, আমার মেয়েটাকে তোমার প্রতিদ্বন্দ্বী বানিও না। একটা মাত্র মেয়ে আমার। ওকে একটু আদর পেতে দাও আমার। দয়া করে মেয়েটাকে তোমার দোষিপনাগুলো শিখিও না। দাঁত দেখিয়ে মোনা হি 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 করে হেসে বলে, আর শেখাবো না। যা শেখার পেটে থাকতেই শিখে ফেলেছে। নার্স এবং দ্য রত্না এসেছে। ইমরান থেকে মেয়েকে নিয়ে ফিডিং করাতে হবে। আইরিন ঢুকলো তখন। সকালের নাস্তা নিয়ে এসেছে। আইরিন মোনাকে ধরে বসালো। রত্না ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, বেবির গ্রোথ কিন্তু ফিডিংয়ের উপর ডিপেন্ড করে। এদিকটা খেয়াল রাখবি।
না খেতে চাইলেও জোর করে সময় মতো খাওয়াতে হবে। আইরিনের দিকে তাকিয়ে বলল, আপাকে বুঝিয়ে বল, আমি আসছি কিছুক্ষণ পর। আশ্চর্য, আপা কি সবসময় ফিট করাবে নাকি? ভাবির শরীরের অবস্থা নাজুক। আপা কাছে না থাকলে তখন তো হেল্প করতে হবে। ইমরান রত্নার দিকে তাকিয়ে বলে, তো আমি করাবো নাকি? রত্না ক্ষেপে বলে, তুই না করালে কে করাবে? উপস্থিত সবাই ইমরানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইমরানে তাদের দিকে তাকিয়ে আছে। ইমরানের মনে হলো এই সিচুয়েশন তার জন্য বেশ অপ্রস্তুতজনক। কাকনের সময়টাতে কাকন নিজে করেছে। ঈশান মায়ের বুকের দুধ তেমন পায়নি বললেই চলে। এর আগেই কাকন নিজের ফিটনেসের কথা চিন্তা করে ছেলেকে সব ধরনের যত্ন থেকে বঞ্চিত করেছে। এই মুহূর্তে ইমরানের এ ধরনের অভিজ্ঞতা থাকার কথা নয়। এরা কেন বুঝতে পারছে না ফর্মুলা মিল্ক খাওয়ানোতে অভ্যস্ত করেছে ছেলেকে ইমরান, এভাবে সবার সামনে ওকে এসব বলার কি প্রয়োজন? রত্না পুনরায় বলল, যাচ্ছিস কোথায়? কথা শুনে যা। কি করতে হবে আপাকে বলে দেয়। আমার এসবের অভিজ্ঞতা নেই। ইমরান বেরিয়ে যেতেই আইরিন হেসে দিল। মোনা লজ্জা পেল। রত্না আইরিনের দিকে তাকিয়ে বলে, আপা ও কি এমনই? আইরিন হাসতে হাসতে জবাব দেয়, এই ভেবে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের রত্না, ওর দুইটা বেবি হয়েছে। ও আদৌ নিজেকে প্রকাশ করতে পারে না। যেখানে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই, সেখানেই লজ্জা পাবে। মোনা, তুই এই 1 বছর ধরে ওকে ঠিক করতে পারলি না। মোনা লজ্জা পেয়ে বলে, আপা থাক না, তুমি আছো। তুষি আপু আছে। সমস্যা হলে তোমরা দেখবে। রত্না হতাশ গলায় বলল, যেমন জামাই তার তেমন বউ। আইরিন হাসতে হাসতে বলে, ঠিক হয়ে যাবে। কটা দিন যাক। বাসায় গিয়ে পোশাক পাল্টে কিছুক্ষণের মাঝেই ইমরান চলে আসলো। শরীরের অবস্থা ভালো না। ম্যাজ ম্যাজ করছে। এর মাঝে বেশ বুঝতে পারছে জ্বর এসেছে। সেসব কেয়ার না করে একটা নাপা এক্সট্রা খেয়ে সামান্য নাস্তা করে বের হলো। এসেই চমকে উঠল। সালাম দিতেই দুই বন্ধু এসে জড়িয়ে ধরল। ইমরান হেসে বসতে বলল, মেয়েটা শান্ত হয়ে কমান্ডারের স্ত্রীর কোলে ঘুমুচ্ছে। শেহজা বাবার কানে ফিসফিস করে কি যেন জিজ্ঞেস করছে। বাবা হেসে ঠোঁট নাড়িয়ে উত্তর দিল। ইমরান হাতের ইশারায় শেহজাকে ডাকল। একটা রজনীগন্ধার স্টিক হাতে নিয়ে ইমরানের পাশে দাঁড়ালো। কোলে তুলে প্রশ্ন করল, ভালো আছো আম্মু? বাবার দিকে তাকাতেই সাহাদ বলল, আম্মা আঙ্কেল কি বলে উত্তর দেন। শেহজা হেসে বলে, চাচু এই ফুলটা তোমার জন্য। বেবিকে আর আন্টিকে ও দিয়েছি। আমার গাছের ফুল। ইমরান খুব জোরে হেসে উঠল। ফুলটা নিয়ে শেহজাকে আদর করে বলল, মাশা আল্লাহ, আম্মাটা আমাদের জন্য তার গাছের ফুল এনেছে। দিয়া বলে উঠল, ভাইয়া বাসায় যেই আসুক অথবা যেখানেই যাক হাতে করে রজনীগন্ধা গুলা নিয়ে যাবে। বাসায় যতক্ষণ থাকে বাপ বেটিতে ফুল গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত থাকে। ইমরান হেসে বলে, ভালো আইডিয়া। ঔশান বড় হলে আমিও বাগানের পরিচর্যা করব এভাবে। শেহজা পুনরায় বলল, চাচু তোমার বেবিটা অনেক সুন্দর, ডলের মতো। আমার বেবিটা তোমার পছন্দ হয়েছে। উপর নিচ মাথা নেড়ে শেহজা বলে, হুম অনেক। একটু বড় হলে আমার সাথে খেলতে দিবে। আমি ভাইকেও অনেক আদর করি, একদম মারি না। পচা বাচ্চা না আমি। বাবাকে জিজ্ঞেস করো। সাহাদ বলে উঠল, মেজরের ছেলের কথা বলছে। ওর ন্যায়টা সাধবীর। সারাক্ষণ দুটোতে ঘর মাতিয়ে রাখে। আর শেফালিরটা বড্ড অসহায়। এই দুটোকে পাহারা দেয়। তখন নয়ন ঢুকল। সবাইকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। শেহজাকে কোলে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দিয়া এবং রাই দুজনই কথা বলছে মোনার সাথে। দিয়ার দিকে তাকিয়ে মোনা স্তব্ধ হয়ে দেখছে। কি সুন্দর মায়া মায়া চেহারা। স্নিগ্ধ আর নমনীয় একজন স্ত্রী এবং মা। আগে শুনেছে আজ দেখছে। অন্যদিকে রাই এর ব্যক্তিত্বে মুগ্ধ। অত্যন্ত চটপটে আর শক্ত হাতে সামলে নেয়া রমণী। নয়ন বলে উঠল, নাফি তোর পিচ্ছি কই? মা আর ভাবিমার কাছে রেখে আসছি। রাইফা বলে উঠল, ভাই সাহেব ওটাকে এখানে নিয়ে আসলে হসপিটাল মাথায় তুলতো। সারাক্ষণ তিরিং বিরিং গঙ্গা ফড়িংয়ের মতো লাফাবে। আর হাঁটার সময় যে জায়গায় হাঁটবে কিছু না কিছু ভেঙে যাবে। যদি প্রশ্ন করি ভেঙেছ কেন, উত্তর দিবে জিনিসটা আমার পাপার। তাই ভেঙেছি। মারতে গেলে পাপা বলে এক চিৎকার দেয়। পরে আপনাদের বন্ধু আসলে বাপ বেটিতে মিলে গ্লু গান ক্লে এসব দিয়ে ওই ভাঙা জিনিস জোড়া লাগিয়ে সাজাবে।
আমার প্রশ্ন হলো তুমি ভাঙলে কেন আর কেনই বা জোড়া লাগাচ্ছ? উত্তরে বলে, আমি শিখছি। মানে আমাকে অতিষ্ঠ করে ফেলে মাঝে মাঝে। ওর বাবাও এমন ছিল। শাহাদ এবং ইমরান মুখ চেপে হাসছে। নয়ন আগুনে ঘি ঢেলে বলে, ছি নাফি, তুই এমন ছিলি? নাফিস হতভম্ব হয়ে বলল, সব দোষ তো এখন বাবার। ঠিক আছে, মেয়ে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। রাই খানিকটা ভ্রু কুঁচকে বলে, মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না। সাহস কত! আমার 3 বছরের বাচ্চাটা নিয়ে নাকি চলে যাবে? খারাপ স্বভাব সব আপনার স্বীকার করেন না কেন? ইমরান মেয়েকে কোলে তুলে নিল। নাফি এবং রাইকে বাধা দিয়ে বলল, কাউকে কোথাও নিয়ে যেতে হবে না ভাবি। এটা কমন যুক্তি যে বাচ্চারা দুষ্টুমি সব বাবার পায়, আর ভালো, ভদ্র, শান্ত বৈশিষ্ট্য সব মায়ের পায়। নয়ন অট্টহাসি দিয়ে বলল, মোনা শান্ত। মোনা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারলেন ইমরান সাহেব? আমি নির্বাক ছিলাম মোনালিসা। প্রশ্নটা তোমার মামাকে করো। অযৌক্তিক কথা বলে সব সময়। দিয়া শাহাদের দিকে তাকিয়ে হাসছে। শাহাদ কানের কাছে মুখ নামিয়ে স্ত্রীকে বলল, তোমাকে বলেছি না, বেচারা আতঙ্কে থাকে ভাবি সাহেবা কখন কি করে বসে। বেশ প্রতিবাদী শুনেছি, তোমার সাথেও মিল আছে। ইমরানের আশেপাশে কাউকে সহ্য করে না। দিয়া মুখে হাত চেপে বলল, প্রতিবাদী বলেই তো ইমরান ভাই এতটা আগলে রেখেছেন। কজন পারে ভাবির মতো এমন দুঃসাহস দেখিয়ে মানুষটাকে ভালোবাসতে? বয়সের গ্যাপটা আমাদের চেয়েও বেশি। আমার তো উনাদের দুজনকে বেশ পছন্দ হয়েছে কমান্ডার সাহেব। কি মিষ্টি কাপল। তা তো অবশ্যই। তবে নাফিস কম আতঙ্কে থাকে না যা বুঝলাম। দিয়া হেসে বলে, আপনি কিন্তু অনেক শান্তিতেই থাকেন। শান্তি? হ্যাঁ অনেক। সে আর বলতে। আমার জন তো আমাকে তীরের গোড়ায় বরফ লাগিয়ে বান মারে যাতে করে হৃৎপিণ্ডে লাগার পরপরই আমি জমে যাই। মুখটা এমন অসহায় বানায় আমার আর কিছুই বলার থাকে না। কি ভয়ানক কথা কমান্ডার সাহেব। নয়ন শাহাদের দিকে তাকিয়ে বলল, থামো, এটা হসপিটাল। প্রেম করার কথা ইমরানের। তোরা দুইজন করছিস কেন? বুঝতেছি ভাবি আপনার জীবনটাও কমান্ডারের জ্বালায় অতিষ্ঠ। দিয়া লজ্জা পেয়ে একটু সরে এলো। নাফি প্রশ্ন করল, আবুল তাবুল বকিস কেন? ইমরান কিভাবে প্রেম করবে? নয়ন দম ফেলে বলে, বেচারা অনাহারে ছিল কিনা। জিভে কামড় পড়ল সকলের। মোনা তৎক্ষণাৎ মাথা নত করে নিল। মনোযোগ দিয়ে নিজের মানুষটাকে দেখছিল আর চোখে। শান্ত নদীর মতো। মেয়েকে কোলে নিয়ে বসে আছে। বাবার কোলে মেয়েকে দেখলেই যেন ভেতরটা প্রশান্তিতে ছেয়ে যায়। নয়নের ব্যাফাস কথা শুনে ইমরান ক্রোধ নিয়ে সকলের সামনে দাঁত খিচিয়ে বলে, নয়ন, এখানে ভাবিরা আছে। মুখ সামলে কথা বল। ব্যাচেলরস ক্লাব পেয়েছিস? নয়ন পুনরায় বলল, ভালো কথা বললেও দোষ। পুনরায় ইমরান চোখ রাঙাতেই মুখ ভেঙচি দিয়ে বলল, আরেকটা জিনিস লক্ষ্য করলাম সবারই তো মেয়ের বাম্পার ফলন হলো। ছেলে শুধু আমাদের ঈশান? না। দেশে তো ছেলে কমে যাবে কমান্ডার। নাফিস তোরা কেন নতুন মেহমান আনছিস না? নাফিস পাল্টা প্রশ্ন করল, তুই আনছিস না কেন? দুঃখ রে ভাই। বউটা রাজি হয় না। বলে আরেকটা আসলে ওটা নাকি আমার ডাবল হয়ে আসবে। আর আমি কি ইমরানের মতো এত পটেনশিয়াল যে বুড়া বয়সে বাপ হব? নাফিস জবাব দিল, ঠিক তো, আমরা সবাই এভারগ্রিন আর তোর বয়স 70 বছর। বিরক্ত হয়ে ইমরান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ থাকলে নয়নকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। ইমরানের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে নয়ন বলল, সত্যি কথাই তো বললাম। ভাবিরা প্লিজ কিছু মনে করবেন না। আমার ভালো লাগে ইমরানের পেছনে লাগতে। শাহাদ এবং নাফিসের দিকে তাকিয়ে ইমরান বলল, বাইরে চল। ভাবি আপনারা গল্প করুন। আমি একটু ডাক্তারের সাথে কথা বলি। নাফিস নয়নকে ধমকে যাচ্ছে ধীর গলায়। ভাবি যে তোর ভাগ্নি এটা কি ভুলে যাস? তোকে থাপড়ে দেয় নাই ইমরান এই অনেক আগে বন্ধুর বউ। ভাগ্নিকে তো বলছি না, বন্ধুকে বলছি। ইমরান বেরিয়ে যাবে মোনা পেছনে থেকে বলল, ঈশান কোথায় ইমরান সাহেব? বাড়িতে আছে। আমি ছেলেটাকে দুদিন দেখিনি। ও আমাকে দেখতেও এলো না। ছিল কাল রাত অবধি। আজ বলল, মায়ের জন্য কি সারপ্রাইজ রেডি করছে। ওটা শেষ হলেই আসবে। গল্প করো, আসছি আমি। রাই ঔশানকে কোলে নিল। মোনা ইমরানের যাওয়ার দিকে চেয়ে মিটমিটি হাসছে। সহসা ফোনে মেসেজ আসলো, হাসছিলে কেন মোনালিসা?
মোনা দিয়া এবং রাইয়ের সাথে গল্প করতে করতে মেসেজের উত্তর দিল। ধন্যবাদ ইমরান সাহেব এই শার্টটা পরার জন্য। অনেক স্মার্ট লাগছে। গ্রে কালার ও কাউকে এত শ্যুট করে জানতাম না। কিছুক্ষণ পর মেসেজের রিপ্লাই আসলো। তুমি সুন্দর, তোমার দেখার চোখ সুন্দর। মোটেও না, আপনি সুন্দর। নিজেকে টিনেজ মনে হচ্ছে। প্রেম করছি মেসেজে। তাড়াতাড়ি সুস্থ হও। এরপর পুনরায় অস্থির ইমরানকে সামলানোর দায়িত্ব নিবে। মোনা মিটমিটিয়ে হাসছে। বাকি দুজন বেশ লক্ষ্য করছে। এসব সিচুয়েশন তারাও পার করে। মিনিট কয়েক পর গানের চরণ দিয়ে মেসেজ আসলে মোনা চমকে গেল। মোর প্রিয়া হবে, এসো রানী। দেব খোপায় তারার ফুল। কর্ণে দলাপ তৃতীয়া তিথির। চৈতি চাঁদের দুল। নিজেও লিখল, আমি লজ্জা পাচ্ছি ইমরান সাহেব। আমার গানের সাত সুর দিয়া। তোমার বাসর রচি প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। মোনাফনি রেখে দিল এক পাশে। গালের দুপাশ লালাভ রং ধারণ করল। রাইফা হঠাৎ বলল, ভাই ছিল ফোনে তাই না? মোনা উপর নিচ মাথা নেড়ে হাসল। তা দেখে দিয়া আর রাইফাও হেসে দিল। মায়া, সালমা এবং রিক্তা ছিল বিকেল থেকে রাত অবধি। ইমরান মিটিং শেষ করে এসে দেখল স্ত্রী কন্যা দুজনই ঘুমে। আগামীকাল বাসায় চলে যেতে পারবে। হসপিটালের বেডগুলো অনেক সংকীর্ণ, শুতে বেশ অসুবিধা। কপালে হাত দিয়ে শুয়ে আছে। বিকেল থেকে শরীর আরো খারাপ লাগছে। ঠান্ডা কাল খুব খারাপ ভাবে লেগেছে। ইনহেলার নিয়েছে দুবার। মাঝে মাঝে নিজের বোকামির জন্য নিজের উপরই ভীষণ রাগ হয়। কি দরকার ছিল গতকাল এত চিন্তা নিয়ে ভেজার? এখন যদি অসুস্থ হয় এদের মামে দুজনের কে সেবা করবে? বেশ অস্বস্তির নিয়ে উঠে দাঁড়ায়। এর মাঝে গরম লাগছে। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়াতেই রাতের আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে। বেশ স্বচ্ছ। ইমরান সাহেব পেছনে ফিরে দেখে মোনা ডাকছে। কাছে এলো। উঠলে কখন? এই এখন। কাছে আসুন। ইমরান মোনার পাশে বসতেই প্রশ্ন করল, আপনাকে এমন দেখাচ্ছে কেন? শরীরটা ম্যাজ ম্যাজ করেছে সারাদিন। গতকালকের বোকামোর ফল ভোগ করছি। মোনা কপালে হাত দিয়ে বলল, বেশ গরম। দুশ্চিন্তা করো না। ঠিক হয়ে যাব। একটা কথা বলি ইমরান সাহেব। দুইটা বলো। মোনা হেসে বলে, আমার সব কিছুতে এত প্রশ্রয় কেন দেন? আজ ফুফি, চাচি এবং মামি তিনজনই বলছিল, আপনি আমার সব কিছু মেনে নেন এক কথায়। নির্লিপ্ততা চাহনি ইমরানের। খানিকটা ভেবে বলল, তুমি মানুষটাই আমার এক কথায় মেনে নেয়ার মতো একজন। তোমার মাঝে দ্বিমুখিতা কখনো দেখিনি। যখন যাকেই ভালোবেসেছ সব উজাড় করে বেসেছ। এটাই কি কারণ? অনেক কারণ। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার দুই সন্তানের মা তুমি। এর উপর পৃথিবীর সকল যুক্তি তুচ্ছ। ইমরানের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল মোনা। ইমরান হেসে বলে, ইমরানের কপাল খুলে গিয়েছে। মোনা হাসছে। ইমরান বাম গালে হাত দিয়ে দেখছে সেই হাসি। ইমরানের নিজেরই মাঝে মাঝে মনে হয় কি পাগলামো করছে এসব। অথচ প্রতি মুহূর্তে মনে পড়ে যায় মিনহাজের সেই কথা, আমার মোনা তোকে তার জেনারেশনে নিয়ে আসবে, আর নিজেকে তোর জেনারেশনে। মোনাকে রিলিজ দেয়া হয়েছে। ওদের গাড়ি এখন সোনালী সকালের সামনে, কিন্তু ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না কারণ ঈশানের মস্ত বড় আয়োজন। মোনা বাড়ির নেম প্লেটের দিকে তাকিয়ে বলে উঠল, ইমরান সাহেব নেম প্লেট চেঞ্জ করলেন কখন? পাশে আইরিন ছিল। হাসছে সে। ইমরান রবিনের সাথে বসেছে। পেছনে ফিরে বলল, সারপ্রাইজ। ঈশান এগিয়ে এসে গাড়ির ডোর খুলে মাকে জড়িয়ে ধরল। মোনা 3 দিন পর ছেলেকে দেখে খুশিতে বলেই ফেলল, আমার সাথে একদম কথা বলবে না তুমি? মা সরি। আগে তো এদিকে আসো। দেখো নেম প্লেটটা আমি আর সোহান ভাইয়া চেঞ্জ করেছি, সুন্দর হয়েছে না? ঈশান বাবার কাছে থেকে বোনকে কোলে নিয়ে নেমপ্লেটের কাছে নিয়ে বলল, আমার দলের নেমপ্লেট পছন্দ হয়েছে। মোনার চোখে পানি। স্পষ্ট লিখা নেমপ্লেটে মোনা চোখ মুছে প্রশ্ন করল, ঔশান প্যালেসি কেন? ঈশান বা ইতু তো আগে এসেছে। তুষি উত্তর দিল, কারণ ঔশান, ঈশান এবং ইতুর আদরের। ওদের সব ঔশানের। ভেতরে এলাহি আয়োজন। পুরো বাড়ি সাজানো বেলুন ফুলে। ইতু বড় আম্মুকে দেখে কোলে আসতে চাইল। মোনা নিতে চাইলে তুষি দিল না। বলল, আগে সুস্থ হও ভাবি। ও হাত পা ছুড়লে ব্যথা পাবে। মোনা চেয়ার টেনে বসে ইতুকে কোলে নিয়ে বলল, ইতু আমার বড় মেয়ে। ওর অধিকার বেশি। এমন করবে না। ইশতিয়াক হেসে বলে,
এই বাড়ির বাচ্চাগুলাকে দুষ্টুমিতে প্রশ্রয় দেওয়ার জন্য অন্য কেউ লাগবে না। ভাবি আপনি একাই 100। মোনা ঈশানকে ইশারা দিয়ে কাছে ডাকল। হেসে বলল, সবগুলো আমার, তাই আদর প্রশ্রয় সব আমার। এখন আমাদের একটা ছবি তুলে দেন তো। ঈশানের কোলে ঔশান, মোনার কোলেই তো। সোহান বলে উঠল, ভালো তো, আমি বাদ। আইরিন ধমকে বলল, তুই কি বাচ্চা? মোনা হাত দিয়ে ডেকে বলল, তোমাকে ডাকতে হলো কেন? চলে আসো। সোহান পেছনে দাঁড়িয়ে পড়ে ঈশানের সাথে। তুষি ছবি তুলছে। ইমরান একটু পিছিয়ে দাঁড়িয়ে দেখছে। চোখ দুটো ভরে উঠেছে। ইচ্ছে করছে বাবা মাকে এনে দেখাতে, আমি সুন্দর পরিবার করেছি, তোমরা দেখে যাও আব্বা, আম্মা। শাহাদাত সাহেব সবসময় বলতেন গর্ব করে। আর কেউ কি করবে জানি না, আমার ইমন শতে একজন সেরাদের সেরা। সেই সাথে তাল মিলিয়ে মিসেস শাহাদাত বলতেন, ইমনের মাঝে সবাইকে আগলে রাখার ক্ষমতা অনেক প্রবল। ছেলেটা আমার পরিবারকে জুড়ে রাখবে। শেষ সময়ে বাবা মা দুজনের এই আত্মবিশ্বাসে পানি ঢেলে দিয়েছিল ইমরান। হারিয়ে ফেলল জীবন থেকে সবচেয়ে কাছের ভরসার হাতগুলো। আইরিন কাঁধে হাত রাখতেই চোখের পানি আড়াল করে বলল, কিছু বলবে আপা? আব্বা আম্মার অনেক দোয়া আছে তোর জন্য। নে এই দলিলটা, আম্মা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যদি তোর মেয়ে হয় ভবিষ্যতে তাকে যেন দিই। ছেলেদের সবাই দেয়, মেয়েরা বঞ্চিত হয়। এত বছর আগলে রেখেছি, এখন এটা দেয়ার মানুষ চলে এসেছে। রেখে দাও তোমার কাছে। কিসের জেদ তোর এখনো? জেদ না, আমি এটার যোগ্য না। আম্মা কষ্ট পেয়ে চলে গেছে। যাওয়ার আগে আমাকে মাফ করে যায়নি। আম্মা অনেক আগেই তোকে মাফ করে দিয়েছে। যাওয়ার আগে এটাও বলেছে যেন আমি তোর আরেকবার বিয়ে দিই। তখনই এই দলিল দিয়েছে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আইরিন আমার ইমনটা অবশ। না বুঝে ভুল করেছে। বড় বোন হিসেবে আগলে নিস আমি না থাকলে। আর এই কথাগুলো আগেও তোকে বলেছি। তোর এক জেদ আম্মা তোকে কেন বলেনি? মনের মাঝে রাগ তো ছিল আম্মার। নিজের সংসারের সমৃদ্ধি আর সুখ দেখে কি তোর মনে হয়নি আব্বা আম্মার দোয়া আছে তোর উপর? ইমরান চুপচাপ দাঁড়িয়ে আছে। আইরিন পুনরায় বলল, নে ধর। যার জিনিস সে তো এসেছে, তাকে দাও। অনুমতি দিচ্ছিস? হুম দাও। আইরিন এগিয়ে গিয়ে ভাস্তির হাতে ছোয়ালো দলিল। ইমরান ভাবে এক মায়ের কত রূপ। জগৎ সংসারের সব দিকে তার খেয়াল ছিল। ভবিষ্যৎ নাতনির জন্যও তিনি স্থায়ী ব্যবস্থা করেছেন যাতে সে ভবিষ্যতে বলতে পারে, আমার একটি নিজের বাড়ি আছে। মেয়েদের বাবার বাড়ি হয়, স্বামীর বাড়ি হয়, কিন্তু নিজের বাড়ি হয় না। হলেও সেই বাড়ি হতে জীবন পার হয়ে যায়। জীবন পেন্ডুলামের মাঝেই আটকে যায়। ঔশান খুব ভাগ্য করে পৃথিবীতে এসেছে। দাদি না থেকেও তার ভালোবাসা পেয়েছে। হঠাৎ করে ধকল যাচ্ছে মোনার উপর। মেয়ে, ঘুম, শরীর, খাওয়া দাওয়া, পড়াশোনা সব মিলিয়ে পুরোপুরি ভেঙে পড়েছে। অল্পতেই অস্থির হয়ে যাচ্ছে। চোখের নিচে 3 মাসেই কালি পড়ে গিয়েছে। আজ সারাদিন ঘুমাতে পারেনি। ঘুমিয়েছে আধ ঘন্টা হলো। মেয়েকে খাইয়ে আর জেগে থাকতে পারছে না। 12টা না বাজতেই ঘুমে ঢলে পড়ছে। ইমরান এতটুকু বুঝে গিয়েছে বাবার পক্ষে ছেলে বড় করা যত সহজ ঠিক ততটাই কঠিন মেয়ে বড় করা। অথচ মিনহাজ অনায়াসে তার মেয়েকে তিলে তিলে বড় করে বিশ্বস্ততার সাথে ইমরানের হাতে তুলে দিয়েছে। ঠিক কতটা বিশ্বাস করেন একজন বাবা মেয়ের জামাইদের? তাদের সারা জীবনের সম্বল মুহূর্তেই আরেকটি ছেলের হাতে তুলে দেন। ঈশান যতটা শান্ত বাচ্চা ছিল, ঔশান ততটাই দুরন্ত। ঘড়িতে 1:30 বাজে। মোনার চোখে রাজ্যের ঘুম, এর মাঝেই মেয়ে চিৎকার দিয়ে উঠল। ধরফ্রিয়ে ইমরান উঠে মেয়েকে কোলে নিল। অন্তত আজকে একটু বউটা ঘুমিয়ে নিক। ঔশানকে সবচেয়ে বেশি ম্যানেজ করতে পারে ঈশান এবং তুষি। আইরিনের কাছেও থাকে, তবে মাঝে মাঝে আইরিনকেও নাকানি চুবানি খাওয়ায়। ইমরান নিঃশব্দে মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। কেমন চোখ পাকিয়ে বাবার দিকে তাকিয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আম্মাজান, আপনার মা যদি জানতে পারে আপনি বাবার কিছু দোষ পেয়ে গিয়েছেন, জেনেটিক্যালি বুঝতে পারছেন কেমন ভাবে কাঠগড়ায় দাঁড় করাবে বাবাকে। এত পাতলা ঘুম কেন আপনার আম্মা? মায়ের দিকে তাকিয়ে দেখুন সারাক্ষণ আপনাকে নিয়ে ছুটোছুটিতে থাকে। মাকে সারাদিন একটু রেস্ট দিয়ে পাপা আসলে না হয় পাপাকে জ্বালাবেন। সব সহ্য করে নিব। বাবা মেয়ের বিজ্ঞ আলোচনার সাক্ষী কেউ নেই আজ আল্লাহ ছাড়া। বাবার কথা মনোযোগ দিয়ে শুনতে শুনতে মেয়ে ঘুমিয়ে গিয়েছে কোলেই। আলতোভাবে মেয়েকে বিছানায় শুইয়ে দিল।
মেয়েকে শুইয়ে দিতেই মোনার ঘুম ভেঙে গেল। ইমরানের তাকাতেই ইমরান ইশারায় বলল, সুস ঘুমাও। ডল ঘুমিয়েছে। মোনা উঠে ডিভানের কাছে চলে গেল। ইমরান উঠে পাশে গিয়ে বসে কাছে টেনে বলল, কি হয়েছে জান? শরীর চলছে না? মেয়েটা শান্ত থাকে না। ঈশান, আপা আর তুষি আপু আছে বলে আমি রেহাই পাই। বিকেলে একটুও রেস্ট নেওয়া যায় না। আমি এমন ছিলাম না ইমরান সাহেব। এখন টুকটাক দুষ্টুমি করি, তবে আগে তো বাবার কাছে বড় হয়েছি। কখনো অভিযোগ শুনিনি। এই মেয়ে কার মতো হয়েছে? ইমরান হেসে মোনাকে বুকে জড়িয়ে বলল, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার পুতুলটা কেমন, আমি কি বাবা হিসেবে অভিযোগ করব? না তো। তবে কেন তোমার বাবা করবে? কোনো বাবাই সন্তানদের নিয়ে অভিযোগ করতে পারে না জান। ঔশান তো তোমার প্রথম বেবি, তাই এমন লাগছে। ঠিক হয়ে যাবে। ঈশানও কি এমন করতো? করতো, তবে কম। বাচ্চাটা কিভাবে যেন বাবার দুঃখ বুঝতো। মোনা কাঁদো কাঁদো গলায় বলল, তাই তো বলছি। আমার ছেলেটা অনেক ভালো। মেয়েটা দোষী হবে। আমি আছি। হলে হোক দোষী। ও দোষীপনা না করলে কে করবে? মোনা ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, আপনি আমাকে আর ঈশানকে বকা দেন, কিন্তু ঔশানের ক্ষেত্রে কেই সুরটা হলো কেন? কারণ ও আমার মেয়ে। এছাড়া ঈশানের এখন বয়স বোনকে সামলে আদরে যত্নে বড় করার। আর কিছু বছর গেলে ওকেও আমি বিয়ে করিয়ে দিব। ঈশান বা আমি কেউই দোষী নই। আপনার মেয়েটা ওরকম হবে। হলে হোক। ইমরানের মেয়ে। এখন তুমি ঘুমাও। আচ্ছা ইমরান সাহেব, ঈশানকে বিয়ে করালে আমরা শ্বশুর শাশুড়ি হয়ে যাব এত তাড়াতাড়ি? তা তো হবই। এনিওয়ে তোমার না ঘুম পাচ্ছিল? হঠাৎ করে ঘুমটা চলে গেল। একটা কথা বলি। দুটো বলো। মোনা হেসে উঠল। কাচুমাচু করে বলল, একটা ইচ্ছে করছে। এমন না যে প্রি প্ল্যান ছিল। হঠাৎ মনে হলো। কিন্তু সম্ভব না আমি জানি। কি ইচ্ছে? বকা দিবেন না তো? না। খোলা আকাশের নিচে বসে তারা দেখতে ইচ্ছে করছে, রাস্তায় হেঁটে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, রাতের অন্ধকারটাকে অনুভব করতে ইচ্ছে করছে। ভেজা মাটিতে হাঁটতে মন চাইছে। কিন্তু সব এখন স্বপ্ন। মেয়েটা। কথা শেষ করতে না দিয়ে ইমরান বলল, একটু বসো। আমি আসছি। মোনা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাস মন শীতল করে দিচ্ছে। সারাদিনের আবহাওয়া বেশ উত্তপ্ত থাকলে রাতের এই সময়টাতে পরিবেশ সিক্ত থাকে। দরজা খোলার আওয়াজ পেয়ে মোনা রুমে এলো। ঘুমু ঘুমু চোখের ঈশানকে দেখে প্রশ্ন করল, কি হলো বাবা, তুমি এখানে? ঈশান খাটে সরাসরি শুয়ে বলল, মা রেডি হয়ে নাও। পাপা বোনের জন্য ফর্মুলা বানিয়ে আনছে। আমি বোনের কাছে আছি। দুশ্চিন্তা করো না। রুমে বেবি ফিডার হাতে নিয়ে ইমরান ঢুকলো। মোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, যাও রেডি হও। ঈশান আছে। ঈশান হাসছে। ইমরানও হাসছে। ছলো ছলো চোখে মোনা তাকিয়ে আছে বাবা ছেলের দিকে। ঈশান হঠাৎ করে বলে, মা প্যান্টের সাথে শার্ট বা টপ পরো। আজকে দেয়াল টপকাতে পারবে চাইলে। ইমরান ছেলেকে বকা দিয়ে বলে, এসই ছেলে, কুবুদ্ধি দিচ্ছিস কেন মাকে? কথায় কুবুদ্ধি দিলাম। মায়ের ইচ্ছের কথা মনে করিয়ে দিলাম। আগের বার তো পূরণ করতে পারেনি। মোনা ছেলের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ধন্যবাদ বাবা, আমার খুব ইচ্ছে করছিল কিন্তু মাথা কাজ করে না ইদানিং। ঘুরে এসো। এরপর আগের ফর্মে ফিরে এসো। আমার প্যারেন্টস মিটিং আছে কদিন পর। বোনকে নিয়ে চিল মুডে যাবে। চেহারা দেখেছো নিজের। আমার মা লাগে কম, বুয়া লাগে বেশি। একটুও সাজুগুজু করো না। কেমন এলোমেলো থাকো। মন থেকে তুমি অনেক উইক হয়েছো, যা তোমাকে মানায় না। আমার টেস্ট এক্সাম শেষ হলে আমরা একটা লং ট্যুর দিব। বোনও বড় হয়ে যাবে ততদিনে, তাই না পাপা? ইমরান হেসে মাথা নাড়ালো। মোনা জিন্স আর লং শার্ট পরে মাথায় ওড়না পেঁচালো। বের হয়ে দেখে ঈশান নেই রুমে। ইমরানকে প্রশ্ন করতেই বলল, আসছে, রুমে গিয়েছে কি যেন আনতে। বাবার দিকে ফিরে ঈশান বলে উঠল, পাপা ক্যাচ। ইমরান হাত মেলে ধরতেই দেখল ঈশানের R15 ভার্সন 3 এর চাবি। ছেলেকে কিনে দিয়েছে ঠিকই, চালায় বেশিরভাগ সময় সোহান। ইমরানের আদেশ ঈশান ভার্সিটি উঠলে বাইক পুরোপুরি চালাবে, এর আগে নয়। এছাড়া লাইসেন্সও করায়নি। বিছানায় শুয়ে বোনকে আলতো ধরে বাবা মাকে উদ্দেশ্য করে বলল, হ্যাভ আ নাইট ট্রিপ। বোনের জন্য চিন্তা করবে না। আমি আছি। প্রয়োজন হলে আমি ফুফিকে বা রুবিনা আন্টিকে ডেকে নিব। ঈশান মায়ের দিকে ফিরে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, এনজয় মা।
আর আসার সময় আমার জন্য যদি পারো কিছু খাবার এনো তোমার পছন্দের। তুমি যা খাও সবই আমি খাই তা তুমি জানো। ছেলেকে আদর করে দিয়ে বলল, নিয়ে আসো। ইমরান তৈরি হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ঈশান মোনাকে বলল, মা, পাপার দিকে খেয়াল রেখো। মোনা ইমরানের দিকে তাকাতেই ইমরান নিজের আপাদমস্তক চেক করে বলল, কেন, আমার কি হয়েছে? আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ। ঈশান ভ্রু নাচিয়ে বলে, হুতা তো দেখছি। হোয়াইট পোলো, ব্লু জিন্স, লেদার ওয়াচ, লিপটিক, ট্যামডাও পারফিউম। আহ, কি স্মেল! বুঝেছো না মা, আমি কি বুঝাতে চেয়েছি? ছেলের ইশারা বুঝে ইমরান দাঁত খিচিয়ে বলে, ঈশান, ইটস টু মাচ। একটানে গায়ের সাদা গ্যাঞ্জিটা খুলে আলমারি থেকে কালো পোলো শার্ট বের করে পড়ল। ঈশান আরো খেপিয়ে বলে, মা, দেখো দেখো, এবার তো আরো বেশি লাগছে কালোতে। পুরাই হৃত্বিক রৌশন সেজে যাচ্ছে। কার জন্য সাজ জিজ্ঞেস করো। ছেলের দিকে তেরে আসলে মোনা মাঝে দাঁড়িয়ে বলে, অন্য কোনো উদ্দেশ্য নেই তো আপনার? ইমরান মাথা কাত করে ছেলের দিকে তাকিয়ে বলে, তোর মাকে খেপিয়ে কি সুখ পেলি আব্বা? আমাকে একটু বল, যেন আমিও একটু সুখ পাই। রাগ করো না পাপা, তোমাকে এত ইয়াং লাগা ঠিক না। চারদিকে মহিলাদের অত্যাচারে এখন পুরুষরা শান্তি পায় না। তোমার ভালোর জন্যই বললাম। মা সাবধানে থাকলে কেউ তোমার দিকে তাকাবে না। দেখেছো মোনালিসা ছেলে কত পাজি হয়েছে, আমি তোর বাপ লাগি। মোনা কোমরে হাত দিয়ে বলল, ঠিকই তো বলেছে ছেলে। এখনকার দিনে ছেলের থেকেও বেশি বাপদের চোখে চোখে রাখতে হয়। আর আপনাকে তো আরো বেশি। ঈশান দুজনকে থামিয়ে বলল, হয়েছে, থামো তোমরা। ভালো বুদ্ধি দিই শুনো, মাওয়া নিয়ে যাও মাকে। ইলিশ খাইয়ে আনো। ঠোঁটের কোণে একপেশে হাসি দিয়ে বলল, বুদ্ধিটা তো চমৎকার। ওকে ডান। মোনালিসা যাবে, দূরে হয়ে যাবে না। ঈশান আশ্বাস দিয়ে বলল, আরে হো মা, যাও। অ্যাডভেঞ্চার জীবনে প্রয়োজন আছে। দলের জন্য আমি আছি ইনশাআল্লাহ। ঈশান বোনকে ধরে চোখ বুজল। পুনরায় বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে কি ঘুমোতে দিবে? এত দেরি করছো কেন? ইমরান বেরোনোর আগে প্রথমে ছেলের কপালে আদর দিয়ে পরে মেয়েকে আদর করল। ছেলের দিকে তাকিয়ে বলল, সাবধানে থেকো। কিছু লাগলে পাপাকে জানিও। ঠিক আছে। ওকে পাপা। চিন্তা করো না। পলক ঝাপটে বেরিয়ে গেল দুজন। ইমরান রুমের দরজা টেনে শ্বাস ফেলে মোনাকে বলল, ঈশানটা সব সামলে নিতে শিখে গিয়েছে, তাই না মোনালিসা? আমি নিশ্চিন্ত। ঔশানের জন্য কেউ না থাকলে আমাদের অনুপস্থিতিতে ওর ভাই ঢাল হয়ে থাকবে, যেমনটা আমার জন্য থাকে। প্রাপ্তির হাসি ইমরানের ওষ্ঠে। গেটের খাঁজ কাটা বাড়তি স্ট্যান্ডগুলোতে পা দিয়ে গেট বেয়ে উঠে দেয়ালটা টপকেই ফেলল মোনা। ইমরান হাসছে। নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যেন পড়ে না যায়। গ্যারেজ থেকে বাইক বের করতেই জোয়ারদার এবং সলিম উঠে গেল ঘুম থেকে। বাইকে উঠে বসল মোনা। ইমরানের কোমর জড়িয়ে বসল। দুজনের মাথায় হেলমেট। প্রথমে পড়তে না চাইলেও ইমরানের ধমক খেয়ে পড়তে বাধ্য হল। মোটর বাইক ছুটছে মাওয়ার উদ্দেশ্যে। প্রায় অনেক বছর পর এভাবে জার্নি করছে। নির্মল, চিন্তামুক্ত এমন একটি ক্ষণের প্রতীক্ষায় ছিল মোনা। শেষ কবে বাইকে চড়েছে মনে নেই। ছোটবেলায় মনে হয় চাচুর একটা বাইক ছিল। পরে অ্যাক্সিডেন্ট হলে বাবা আর চালাতে দেয়নি। ইমরানের পিঠে মাথা রেখে এসব ভাবছে মোনা। আকস্মাৎ মনে পড়ে গেল মানুষটার পাগলামির কথা। যেদিন মেয়ে নিয়ে প্রথম এই বাড়িতে পা রাখল, সবার ঘটা করে পালন করা আয়োজনের পরও মোনাকে নিজেদের শয়নকক্ষে নিয়ে গিফটে ভরিয়ে দিয়েছিল। এরপরও যেন তার হৃদয় শান্ত হল না, প্রতি মাসেই স্পেশাল কিছু না কিছু থাকে। মাওয়া পৌঁছে ইলিশ, বেগুন ভাজা, ভর্তা খেয়ে সারা রাত নৌকা ভ্রমণে মগ্ন হল। রাতের আকাশে তারা দেখেছে, ভেজা মাটিতে হেঁটেছে, চকলেট খেয়েছে, আজ একটা আইসক্রিম খেয়েছে অনেক মাস পর। প্রথমে ইমরান খেতে দিতে চায়নি। পরে একটা খাবে বায়না ধরলে বারণ করেনি। ফেরার পালা, রাস্তার পাশে ইমরান বাইক নিয়ে থামল। প্রশ্ন করল, ইচ্ছে পূরণ হলো? মোনা হেসে বলল, কেন, আমার সব ইচ্ছে পূরণ করেন। মোনাকে কাছে টেনে বলল, একদিন খুব খারাপ করে তোমার বডি নিয়ে আঘাত করে বলেছিলাম, আমি তোমার মাঝে আকর্ষণ বোধ করি না। হয়তো তোমাকে দেয়া সর্বোচ্চ কষ্ট সেটাই হবে। এরপরই দেশ ছাড়লাম, তোমাকে ছেড়ে গেলাম। কিন্তু সত্যিটা তুমি জানো। মোনা হেসে বলল, সত্যিটা কি? মোনার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হাসির রেখা। নজর সরিয়েও হাসছে ইমরান।
মোনাও মাথা নামিয়ে হাসছে। মাওয়া সড়কে গাড়িগুলো সাই সাই করে বাতাসের মতো উড়ে যাচ্ছে। পাশে কপোতক্পতি প্রেম করছে। মোনা পুনরায় বলল, সত্যিটা শুনতে মোনালিসার দোকান অপেক্ষায় আছে। ইমরান বোকা হাসি দিচ্ছে। মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। মোমা ইমরানের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আপনি লজ্জা পাচ্ছেন? কথায় লজ্জা পাচ্ছি? দেখেই বুঝতে পারছি। আপনি যে লজ্জাও পান তা তো জানা ছিল না ইমরান সাহেব। মোনাকে কাছে টেনে প্রগাঢ় চুমু দিল ডান গালে। সাথে সাথে বলল, সত্যি হচ্ছে এটা? মোনা ব্যঙ্গ করে বলে, বিয়ের বাড়ির বখাটে ছেলেরা তোমার সুন্দর ফিগার দেখে আকর্ষণ বোধ করতে পারে। আমি করি না। নায়িকা নিয়ে ঘর করেছি। আরো কি কি যেন ছিল। পাজি মেয়ে। উঠো বাইকে। চলো, ফিরতে হবে আমাদের। ভুলবো না এসব, আমি মনে রাখবেন। এত আদর পেয়েও ভুলবে না। হায়রে মেয়ে মানুষ। কলিজা কেটে রান্না করে দিলেও বলবে লবণ কম। বাইকে উঠতেই মেঘ করেছে চারদিকে। ইমরান জোরে টান দিল। গন্তব্য চমৎকার কিছু অবাক করা প্রতিক্ষণের যা মোনার জন্য। ভোরের সূর্য উকি দিচ্ছে। আশপাশটা কেমন অপরিচিত লাগছে মোনার। পথটা গ্রামের পথ ধরেছে। বাইক থামিয়ে ইমরান নামতে বলল। মোনা নেমে ভালো করে লক্ষ্য করল চারদিকে কেমন শূন্য। দূরে কয়েকটা বাড়ি এবং অসংখ্য গাছ। যেখানটাতে বাইক থেমেছে সেই জায়গায় কারুকার্য শোভিত গেটওয়ে। গেটের পাশে বড় বড় দুটো বাগান বিলাস। চারপাশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে গোলাপি, হলুদ ফুলগুলো। যেন মোনার জন্যই আজ তাদের ফোটা। মোনার হাত ধরে ইমরান গেটে কড়া নাড়ল। ছুটে এসে ভেতর থেকে খুলে দিল কেউ একজন। গেটের ভেতর পা রাখতেই মোনার মনে হলো এই কোন ভূস্বর্গ দেন। সুঘ্রাণে শোভিত চারপাশ, মণিমুগ্ধকর পরিবেশ। সামনে শুধু ফুল আর ফুল। আশেপাশে অনেক মানুষ যারা ভোর থেকে কাজ শুরু করেছে পরিচর্যার। সকলে সালাম জানালো। মোনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ইমরান। হাজারো গোলাপের মাঝখানে মোনাকে দাঁড় করিয়ে বলল, ফুলের রানীকে পেয়ে পরিপূর্ণতা পেল ফুলের রাজ্য। চারদিকে এত গোলাপ, এরপর গাঁদা, ডালিয়া, অর্কিড, টিউলিপ, গন্ধরাজ সহ অসংখ্য প্রজাতির ফুল। অন্যদিকে থরে থরে সাজানো জাপানিজ পিটুনিয়া। রঙের দুনিয়া। ইমরান একটু দূরে সরে গিয়ে বলল, শুভ জন্মদিন বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি। আপনার স্বামী গত 1 বছর ধরে যত্ন করে প্রস্তুত করেছে আপনার জন্য এই রাজ্য। সামান্য উপহারটুকু গ্রহণ করলে তার আত্মা শান্তি পাবে। আবেগাপ্লুত মোনা কেঁদে দিল। ইমরান পাশ থেকে এসে বুকে টেনে বলল, পাগলি, কাঁদছো কেন? দেখো, তুমি কাঁদলে ওরাও কাঁদবে। আচমকা আকাশ কালো হলো। মুষলধারে বৃষ্টি নামল। মোনা উচ্ছ্বসিত হয়ে বলল, ভিজি। চোখের পলক ঝাপটে ইমরান সায় দিল। আজ এই উড়ন্ত প্রজাপতির ডানা কাটতে ইচ্ছে করছে না। উড়ুক ডানা মেলে, হাসুক প্রাণ খুলে। মোনা দুহাত মেলে ধরল। ইশারায় বাগানের মালিদের সবাইকে ভেতরে পাঠিয়ে দিল ইমরান। মোনা প্রফুল্ল হয়ে গেয়ে উঠল। যদি ডেকে বলি, এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে, করুণাধারা দৃষ্টিতে। গান শুনে ইমরান থমকে গেল। এগিয়ে গিয়ে মোনার হাত ধরল। এর আগে বেশ কয়েকবার সবাই গান গাইলেও মোনা কখনোই গায়নি। গানের প্রতিটি চরণে উপলব্ধি করছে মোনার অনুভূতি। এই মেয়েটা পানির মতো স্বচ্ছ। অনুভূতি লুকায় না, আড়াল করে না। যখন যেখানে যেভাবেই থাকুক না, মন খুলে উজাড় করে ভালোবাসতে জানে। এই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা নিয়ে ইমরান জন্মায়নি। তাই বলেই হয়তো নিজের চেয়ে অর্ধেক বয়সের মোনালিসাতে আটকে গিয়েছিল। আর সেই বন্ধন ধৃতে বাঁধা সাধারণ কোনো গেরো নয় যে টান দিলে খুলে যাবে। পবিত্র বন্ধন, যার জন্য ছিল জন্ম জন্মান্তরের প্রতীক্ষা। অঝোর ধারায় বর্ষণ। ভিজে একাকার দুজন। ঠান্ডার ভয় একপাশে সরে এসেছে ইমরান। মোনা ভিজে চলেছে। দূর থেকে মুগ্ধ হয়ে দেখছে স্বীয় রমণীকে। বাড়ির জন্য ইলিশ পার্সেল নিল। ভোরের দিকে বাড়ি ফিরল দুজন। আজ ঔশান ভাইয়ের সাথে নীরবে ঘুমিয়েছে। বাড়ি এসেই পুরো বাড়ি সাজানো মোনার জন্য। সব আত্মীয়দের নিয়ে, মেয়েকে নিয়ে এবারের জন্মদিন কেটে গেল আনন্দে। হাঁটি হাঁটি পা পা করে বড় হতে থাকলো ঔশান। সবার আদরে আহ্লাদে মেয়ে বিগড়ে যাওয়ার সুযোগ থাকলেও মায়ের শাসনের কাছে হেরে যায় সব আহ্লাদিক না। ঈশান বারবার ফোন দিচ্ছে। ঔশানকে তৈরি করে বের হতে হবে ঈশানের ভার্সিটির প্রোগ্রামের উদ্দেশ্যে। স্টেজ প্রোগ্রাম আছে।
ছেলের বেশিরভাগ প্রোগ্রামে মোনাই অ্যাটেন্ড করে। ইমরান ব্যস্ত থাকে নতুবা দেশের বাইরে থাকে। এছাড়া কেন যেন ইমরান নিজ থেকেই বুয়েটের সমস্ত প্রোগ্রাম এড়িয়ে চলার চেষ্টা করে। প্রথম দিকে ঈশানের বুয়েটে ভর্তি হওয়া নিয়েও ঘোর আপত্তি ছিল। ইমরানের কথা হলো, এত পড়াশোনার চাপ নেয়ার প্রয়োজন নেই, ভার্সিটি থেকে পড়ুক। মোনা এবং ইশতিয়াকের জন্য ঈশান ভর্তি হতে পেরেছে। ঈশানের আগ্রহ দেখে ইমরান বারণ করেনি আর। কাল থেকে ঈশান মাকে বলেছে যেন বোনকে ছাড়া না যায়। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে ডোরিমন দেখা যার কাজ সে আজ নিজের মেকআপ পাউচ নিয়ে সাজা শুরু করেছে ভাইয়ের ভার্সিটি যাবে বলে। মোনা আতঙ্কে আছে এই বিচ্ছুকে নিয়ে গেলে না জানি কি ঝামেলায় পড়তে হয়। সুতির একটা জামা পরিয়ে দিল। বাইরে বেশ কড়া রদ। কান্নাকাটি করে জামা খুলে ফেলেছে। পচা জামা পরবে না। ছুটে গিয়ে একটা পিঙ্ক গাউন বের করেছে। মোনা রেগে গেলে বলল, তুমিও পরেছ পিঙ্কি শাড়ি, ডোরিও পরব পিঙ্কি জামা, তোমার আমার সাথে কি? গরমের মাঝে এই গাউনটা পরলে গা জ্বলবে ডোরি। গরমের মাঝে এই শাড়িটা কেন পরেছ? তোকে নিবই না, যা। থাক তুই ফুফি আর চাচির কাছে। আইরিন আর তুষি রুমে ঢুকে দেখে মা মেয়ে ঝগড়া করছে। আইরিনকে দেখে কান্না জুড়ে দিয়েছে। আইরিন মোনাকে ধমকে বলল, কিরে মোনা, কাঁদাচ্ছিস কেন আমার ডোরিকে? আপা প্রশ্রয় দিও না তো। কাঁদানো লাগে এটাকে, শুধু শুধুই বায়না ধরে। গরমের মাঝে এটা কি পরেছে দেখো। ফুফির দিকে গাল ফুলিয়ে বলে, দেখো ফুফি ডোরি গাউন পরেছে। পাপা বলে ডোরি প্রিন্সেস, ডোরিস মাদার কুইন। আর এখন নিজে কুইন সেজে আমাকে বুয়া বানাচ্ছে। মোনা দাঁত খিচিয়ে বলে, মুখটা কিভাবে চলে দেখেছো? ওকে বুয়া কে বানাইছে? সুতি জামা পরিয়েছি যেন গরমে অ্যালার্জির প্রবলেমটা নয়। এর মাঝে ঈশান ফোন দিচ্ছে। তুষি এদের মা মেয়ের তর্ক দেখে ঔশানের সুতি জামাটে মোনার ব্যাগে ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে বলল, হয়েছে আর বকোনা, গরম লাগলে চেঞ্জ করে দিও। আমি জামা ভেতরে দিয়েছি। ঝগড়া শেষে দুজনই বেরিয়ে পড়ল। গাড়ি চালাচ্ছে আজ সজীব। মোনাকে দেখে সালাম দিয়ে বলল, ভাবি আজ আপনাদের আমি নিয়ে যাব। রবিন স্যারকে নিয়ে বের হয়েছে। কোনো সমস্যা নেই ভাইয়া, চলুন। গাড়িতে উঠেই ঔশান বলল, চাচ্ছু ডোরেমন। সজীব ডোরেমনের থিম সং চালু করল। ঔশান ঠোঁট মিলাচ্ছে। কন্যা কট ই না, ডেকিটারা ই না, আন্না ইউম মে কন্যা ইউমে, ইপ্পাই আরুকেডো, মিন্না মিন্না মিন্না, কান্না এটে একে রে রু, ফুসি গিনা পোক্কেডে, কান্না এটে একে রে রু, সৌরাও জিউনি নবিতাই না, টোট্টেমো ডাইসুকি। মোনা আর সজীব ও ঔশানের সাথে তাল মেলাচ্ছে। ডোরায়ামন। ঈশান প্রোগ্রাম শেষে জানালো দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাবে। পৌঁছে মোনাকে বলল, পাপাকে কল দিয়ে আসতে বলি মা। বলো, দেখো মিটিং আছে কিনা। ইমরান জানালো কিছুক্ষণের মাঝে আসছে। ওরা এর মাঝে খাবার অর্ডার করে নিল। মাকে বলল, মা তুমি কি একটু মিসেস কাকনের সাথে কথা বলবে আরেকবার? সিমি কিন্তু ঝামেলা করছে। আজ তো একটু বেশিই করে ফেলেছে। মেয়ে না হলে আজ আমি চড় দিতাম। কি করেছে? ওর কিছু কাজিন এসেছে। সবাইকে দেখিয়ে বলেছে ও নাকি আমার বিশেষ কেউ। মোনা হেসে বলল, বাবা আবেগ, ছোট মানুষ তো। তুমি তো বুঝো। আমার পছন্দ না ওকে। তাহলে অন্য কাউকে পছন্দ করে নাও। ও সরে যাবে। উহু এখন না। আর 2 বছর সময় দাও। গ্র্যাজুয়েশনটা শেষ হোক। ঠিক আছে দেখছি আমি। ইমরান এসে মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করেছে। এর মাঝে ঔশান ছুটে গিয়ে বাবার কোলে। মেয়েকে কোলে তুলে বলল, কেমন এনজয় করলে ভাইয়ার প্রোগ্রাম? ভাইয়ার গান সুন্দর আর সব পচা। ইমরানকে দেখে দুজনই সালাম দিল। ইমরান হেসে বলল, প্রিন্স তুমি তো সার্টিফিকেট পেয়ে গিয়েছো বোনের কাছ থেকে। ঈশান হাসতে হাসতে বলে, পাপা আজকে প্রোগ্রামেও এই কাজ করেছে। মা তো ওর মুখ চেপে ধরে রেখেছে। আমার গানের সময় চিৎকার দিয়ে বলেছে ভাইয়া খুব সুন্দর, ওয়াও, বিউটিফুল। আর অন্যদের সময় চিৎকার দিয়ে বলেছে ছি পচা। নামো। আমার ভাইয়া আরেকটা গান গাইবে। মোনা থামিয়ে বলল, থামো, তোমাদের বাপ বেটার প্রশ্রয়ে এটা ফাজিল হচ্ছে। আমার মান সম্মান কিছু রইল না। ঈশানের ফ্রেন্ডের মায়েরা আমার দিকে কিভাবে যেন তাকিয়েছিল। ছি, আমি অনেক এম্বারেসিং ফিল করেছি। এত বললাম চুপ করো। পাল্টা আমাকে বলে, ওদের নাচ বন্ধ করতে বলো। ওরা ইয়াক নাচছে। ইমরান মেয়ের দিকে মেকি রাগ করে তাকিয়ে বলল,
আম্মা এসব করেছেন আজ। ভেরি ব্যাড। মা কষ্ট পেয়েছে না? ওরা নাচতে পারে না। স্টেজে কেন উঠেছে? ঈশান উত্তর দিল, ওদের ভুল হয়েছে ডল। নাচ শিখে উঠা উচিত ছিল। মোনা ঈশানকে বকা দিয়ে বলল, প্রশ্রয় দিবে না ঈশান। প্রয়োজন হলে 2-4টা চড় থাপ্পড় দিবে। বেশি হচ্ছে। ম্যানার না শিখলে তো সমস্যা। হয়েছে, মা থামো। আমি দেখব। খাবার খেতে খেতে ঔশান উঠে ভাইয়ের পাশে চলে গেল। ভাইয়ের খাবার টেস্ট করবে। গোলাপি জামদানিতে মোনাকে চমৎকার লাগছে। ইমরান মোনার পাশে বসে কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনেক দিন পর পূর্ণিমার চাঁদের দেখা পেলাম। মোনা খাবারের প্লেটে তাকিয়ে অধর কোণে হাসি রেখে বলল, আপনি কি আর এখন চাঁদ খোঁজেন? মেয়ে নিয়েই ব্যস্ত থাকেন। ও তাই। চাঁদ তো এখন আমার কাছে ধরা দেয় না। আমার আগের চাঁদই ভালো ছিল। মুখ ফুটে কিছু বলতে হতো না। এখনের চাঁদ তো অমাবস্যার মতো। মেঘে ঢাকা। আসতে বাচ্চারা সামনে। এই যে এই বাহানাই। আর কিছু বলবই না। ইমরান রাগ করে খাওয়ায় মনোযোগ দিল। মোনা হেসে ধীর আওয়াজে বলল, আজ রাতে চাঁদ আপনার। ঈশানের মাঝে বলে উঠল, পাপা আমি ডলকে নিয়ে বাসায় চলে যাব। তুমি আর মা সরাসরি চলে যাবে ওখানে, তাই না? কালকের মিটিং আমি আর সোহান ভাইয়া অ্যাটেন্ড করে নেব। এনজয়। কোথায়? মা বলনি। মোনা মাথা নাড়ল। ইমরান অবাক হয়ে মোনার দিকে তাকাতেই বলল, সারপ্রাইজ। ইমরান হাসছে। কি ছিল সেই হাসিতে? মোনা মুগ্ধ হয়ে দেখছে। আগামীকাল সারপ্রাইজ হিসেবে ভেবেছিল মোনাকে নিয়ে কোথাও ঘুরে আসবে 5th ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। অথচ মোনা নিজেই সারপ্রাইজ রেডি করে রেখেছে। যাওয়ার সময় ঈশানকে 2 টেবিল সামনে গিয়ে কাউকে সালাম দিতে দেখে মোনা আর ইমরান দাঁড়িয়ে পড়ল। অনন্যা আশাই করেনি এখানে ইমরান আসবে। ঈশান অনন্যাকে প্রশ্ন করল, আন্টি ভালো আছেন? অনন্যা আমতা আমতা করে বলল, হ্যাঁ তুমি? ঈশান সাদা পাঞ্জাবি পরা বয়স্ক লোককে সালাম দিয়ে বলল, আঙ্কেল রাইট। আমি আন্টির ফ্রেন্ডের ছেলে। এই যে আমার পাপা এবং মা। ইমরান, মোনা কিছুটা ইতস্তত বোধ করল। অনন্যার হাজবেন্ড হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল ইমরানের সাথে। কথা শেষ করে বের হওয়ার সময় ঈশান অনন্যাকে বলল, আন্টি বাসায় আসবেন আঙ্কেলকে নিয়ে। আঙ্কেল ইউ আর সো স্মার্ট অ্যান্ড বোথ অফ ইউ আর নাইস কাপল। মেড ফর ইচ আদার। মোনা ঈশানকে টেনে নিয়ে এলো। অনন্যাকে মারা খোঁচাটা অনন্যা স্পষ্ট বুঝেছিল। বছর 5 আগে প্রোগ্রামে মোনা এবং ইমরানকে যা যা বলেছিল তার আজ রিটার্ন দিল ঈশান। অনন্যার বয়সের তুলনায় স্বামীর বয়সও কম নয়। দেখেই মনে হচ্ছে 65 হবে। মানুষ নিজের খুদ চোখে দেখে না, অথচ অন্যের পিছনে লাগতে কোনো দ্বিধাবোধ নেই। ইমরান আর মোনা দুজনই লজ্জায় পড়ে গিয়েছে। ছেলেকে ইমরান বলল, ঈশান কাজটা ভুল করেছ। প্রত্যুত্তরে ঈশান বলল, পাপা আম নট আ কিড এনিমোর। নাও 23। টিট ফর ট্যাট। তোমরা হয়তো ভুলে গিয়েছ। আমি ভুলিনি। উনি মাকে বলেছিলেন কচি মেয়ে রূপ দেখিয়ে ইমরানকে ফাঁসিয়েছে। উনার কপাল ভালো আমি বলিনি, উনার বুড়া স্বামীর টাকা দেখে উনি ফেসেছেন। পারিবারিক শিক্ষায় আঙুল উঠত তাই চুপ ছিলাম। ঔশানকে কোলে নিয়ে বাবা মায়ের সামনে দিয়ে হেঁটে চলে গেল। ইমরান মোনার দিকে তাকাতেই মোনা চোখের পলক ঝাপটে বলল, ঠিক হয়ে যাবে। সময় দিন। দীর্ঘ শ্বাস ইমরানের। সে জানে ঠিক হবে না। কারণ রক্ত কথা বলে। বর্ষাকাল কখনোই ইমরানের ভাগ্যের অনুকূলে থাকতে চায় না। বাচ্চা দুটো সেই সকাল থেকে বায়না ধরে বসে আছে একসাথে ডিনার করবে। আর কত স্পিডে গাড়ি চালানো যায়। রবিন নেই আজ। রবিনের মা অসুস্থ। ফ্যাক্টরির কাজে গাজীপুর যেতে হয়েছে। ঘড়িতে 9টা বাজে। বাড়ি পৌঁছাতে আরও কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা। বৃষ্টির তেজ বাড়ছে। মেয়ে ফোন দিয়ে বলেছে সে পাপা না আসলে খাবে না। গাড়ি চালাতে চালাতে চোখ গেল রাস্তার পাশে বৃষ্টির পানি জমা ফুল গাছগুলোর দিকে। হালকা বাতাসেই যেন লাল হলুদ ফুলগুলো উড়ছে। কিছুদিন আগে বিবাহবার্ষিকীতে মোনার দেয়া সারপ্রাইজের কথা ভাবতেই ঠোঁটের কোণে আনমনে হাসি ফুটল। একান্ত কোলাহলমুক্ত একটা সন্ধ্যা, ঝিকিমিকি তারা জ্বলা আকাশের নিচে পুকুর পাড়ে রাত্রি পার করেছিল দুজন। অনেকটা সময় পর এভাবে গল্প করে নিজেদের ব্যক্তিগত সময়টাকে উদযাপন করেছে। রিসর্টে ঢুকতেই ইমরান বেশ অবাক হলো। রিসর্ট কম, গ্রামের বাড়ি বেশি লাগলো। চারদিকে কুঁড়ে ঘর, শাপলাপদ্ম পুকুর পাড়, জলাশয়,
নারকেল বাগান, কলতলা, অন্য পাশে ছোট্ট একটা ঘন বিল, লম্বা তালগাছের ফাঁকে অর্ধচন্দ্র। মণিমুগ্ধকর পরিবেশ। কিছুটা নাস্তা সেরে বিশ্রাম নিয়ে দুজন বের হলো শহরের বুকে ছোট্ট গ্রামীণ জগৎ দেখতে। মোনা আগ্রহ নিয়ে বলেছিল, ইমরান সাহেব আজ পাঞ্জাবি পরেন, আমিও শাড়ি পরব। রিসর্টের পথ ধরে দুজন হাঁটতে হাঁটতে এগিয়ে গেল পুকুর পাড়ে। হামকো সদৃশ দোলনায় বসিয়ে দিল মোনাকে। ঝিরিঝিরি বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। মোনা ইমরানকে পাশে বসার আহ্বান জানালো। বসেই প্রশ্ন করল, মেয়েটা কাঁদবে না তো? উহু, আপনার মেয়ে আমার চেয়ে স্ট্রং। ঈশান কি জানে এখানে আসবে? আজ রিসর্টে মিটিং অ্যাটেন্ড করব একটা ক্লায়েন্টের সাথে, এরপর আপনাকে সারপ্রাইজ দিব, এটা জানে, এর বেশি কিছু জানে না। প্রশ্ন করে না ছেলেটা। নিজের মতো থাকে। বড় হয়েছে হয়তো তাই। তবে অনন্যার সাথে এমন ব্যবহার অনুচিত। একটু বুঝিয়ে বলবে? মোনা একপেশে হেসে বলে, ইমরান সাহেব, আমাদের ঈশান ছোট নেই যে ওকে এই ব্যাপার বুঝিয়ে বলবো। তবুও বলবো। তবে ওর মনে কিছু মানুষের প্রতি রাগটা গেঁথে আছে। সুযোগ পেলেই হাতছাড়া করতে নারাজ। তারই ফল মিসেস অনন্যার সাথে এমন ব্যবহার। আপনমনে মোনার কথাগুলো ভাবছে। তিক্ত সত্য, ঈশান বড় হতে হতে অনেকটা গম্ভীর আর বেশ রগচটা স্বভাবের হয়েছে। ছেলেটা কঠিন পরিস্থিতি নিমেষে সামলে নিলেও অপছন্দের ব্যক্তির এক অক্ষর কথাও যেন কানে তোলা পাপ ভাবে। সামলানোর ব্যাপারে মোনা ছাড়া কাউকেই তোয়াক্কা করে না। ইমরানের সাথে কম বেশি সব শেয়ার করলেও কিছু ব্যাপার বেশ এড়িয়ে চলে। হামকো থেকে উঠে পুকুরের পানির দিকে চোখ স্থির করল মোনা। চাঁদটা যেন জ্বলজ্বল করছে সবুজাভ পানিতে। গাছের পাতার প্রতিচ্ছবি পোড়ায় রাতের আধারে পানিতে সবুজে লাগছে। একটা মাটির ঢিল নিচ থেকে কুড়িয়ে পুকুরে ছুঁড়ে মারতেই পানিগুলা কেমন ছলাৎ ছলাৎ করে আন্দোলিত হলো। ইমরানের দিকে তাকিয়ে বলল, এমন সৌন্দর্য কখনো দেখেছি কিনা একদম মনে করতে পারছি না ইমরান সাহেব। ইমরান উঠে মোনার পাশে নারকেল গাছটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, আমি বহুবার দেখেছি। ঈদে যখন গ্রামে যেতাম তখন হুলস্থুল কাণ্ড বেঁধে যেত। শহর থেকে গেলেও কাদা মাটি গায়ে মেখে নেমে পড়তাম পুকুরে, আব্বা আম্মা দুজনই ছেড়ে দিত এমন পরিবেশে। সময়টা খুব মনে পড়ে জানো তো মোনালিসা। আমার ছেলে মেয়ে দুটোকে সেই শৈশব দিতে না পারার প্রচণ্ড আক্ষেপ। গ্রামের বাড়িটা এখন জনমানবহীন। গেলেই তো পারেন। বলা সহজ, গেলেই সব কিছু গুছাতে হবে। সবচেয়ে বড় কথা, সম্পর্কগুলো অনেক সুন্দর আছে, গেলে যদি তা উনারা ঠিকভাবে একসেপ্ট না করে। বিপদে তো কেউ পাশে ছিল না। আজ প্রতিষ্ঠিত ইমরান বলতে সবাই অজ্ঞান। আপনি তো সম্পর্ক থেকে পালিয়ে বেড়ানোর মানুষ নন, তবে পালাচ্ছেন কেন? অনুশোচনায়। কিসের? আমার ভুলের কারণে আব্বা আম্মা শয্যাশায়ী হলেন। এ কথা কম বেশি সবাই জানে। বাড়ি গেলেই আমার মনে পড়বে অনেক স্মৃতি। ভুলে যান সব। ভালো স্মৃতি মনে রেখে খারাপগুলোকে দূরে ঠেলে দিন। দেখবেন আবার জীবনে সুখ ধরা দিচ্ছে। মাথা নাড়ল। খানিকটা হেসে ইমরান বলল, জানো মোনালিসা, আমার খুব হিমালয়ে যাওয়ার শখ ছিল। ক্যাম্পিং, হাইকিং সব করেছি একটা বয়স অবধি। আমি ছিলাম মুক্ত পাখি। এরপর নিজেই নিজের পায়ে শেকল বাঁধলাম। লোকে বলে না সুখে থাকলে ভূতে কিলায়। আমারও তাই হয়েছিল বুঝলে। এখন সাধ্য আর সুযোগ দুটোই আছে, কিন্তু সময়টা আর হলো না। খুব করে চাইতাম কটা দিন প্রকৃতির টানে হারাবো। স্বামীর দিকে চেয়ে আছে মোনা। মানুষটা এত ইচ্ছে চাপা দিয়ে রেখেছে। মেয়েলি হাত দুটো দ্বারা জড়িয়ে ধরে বলল, যান ঘুরে আসেন হিমালয়। আমি অনেক খুশি হব। একটা ইচ্ছে পূর্ণ করুন। পাগল আমি? বয়স আছে নাকি এখন? যদি কখনো যাই ইনশাআল্লাহ তোমাকে নিয়ে যাব। ডল আরেকটু বড় হোক। ঈশানের গতি হোক এরপর। এরপর বুড়ো বাড়িতে ঘুরতে বেরিয়ে যাব কেমন? আমি বুড়ো তুমি বুড়ি নও মোনালিসা। এতটুকু বলেই হাসছে ইমরান। মোনা রাগ করার ভান ধরে বলে, আপনি সব সময় এমন করেন। আপনি বুড়ো হলে তো আমিও বুড়ি হব। আমি কি যুবতী থাকবো নাকি? তুমি আমার কাছে আমার অনন্ত যৌবনা মোনালিসা, যাকে দেখতে দেখতে মধ্য বয়স থেকে বার্ধক্যে পরিণত হচ্ছি। যার সৌন্দর্য ও ক্ষমতার নিকট বাকি সব তুচ্ছ ইমরানের কাছে। তাহলে সেদিন যে বললেন, মোনালিসা তুমি আগে থেকে পচা হয়ে যাচ্ছ। হ্যাঁ তাই তো। আমাকে সময় না দিলে বলবো না। দাও নাকি সময়?
সেদিন দেখলাম রাতে নতুন ডিজাইন নিয়ে বসেছো আর আমি একটু কাছে গিয়ে আদর করতে চাইলাম, আমাকে তাচ্ছিল্য করে বললে দূরে যান। ভুলিনি আমি সেসব। মোনা চোখ রাঙিয়ে বলল, ওমা সব দোষ আমার, তার আগে যে আমাকে রাগিয়ে তুলেছেন তা বললেন না কেন? কেন আমাকে বললেন যে মনিকা বেলুচ্ছি সুন্দর? সুন্দরকে সুন্দর বলবো না? মোনা চিৎকার দিয়ে বলল, ইমরান সাহেব। এই এক ইতালিয়ান তারকারা নাম শুনলে মোনা সব সময় রেগে যায়। ইমরান রাগানোর জন্য বারবার বলে, আজও একই কাজ করেছে। মোনা যখন রেগে যায় ইমরান তখন বেশ মজা পায়। হাতে একটা গাছের ডাল নিয়ে মোনা ছুটছে ইমরানের পেছনে পেছনে। আর ইমরান দৌড়াতে দৌড়াতে বলছে, মোনালিসা, তোমার এত বড় স্পর্ধা, তুমি স্বামীকে মারবে? হাত থেকে ওটা ফেলো। মনিকা তো সত্যি সুন্দর। হাসলে কি সুইট লাগে। মোনা ছুটছে। আজ থামবে না। ইমরানের মুখ থেকে ওই মেয়ের নাম মুছেই তারপর শান্ত হবে। ইতালি থেকে সব ইতালিয়ান কালচার ঢুকে গিয়েছে এই লোকের মাঝে। ইমরান দৌড়ে যাচ্ছে উচ্ছল বালকের মতো, অথচ মোনা হাঁপিয়ে উঠেছে। ক্লান্ত মোনাকে দেখে থেমে পড়ল ইমরান। ইমরানের বুকে এসে ধাক্কা খেল মোনা। হাত থেকে ডাল ফেলে দিল ইমরান। ঘেমে যাওয়া চুলগুলো কানের পাশে গুজে দিল প্রেয়সীর। গেয়ে উঠল, যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে, সেই কিছু নয়। শত আঘাতেও নিঃস্ব যে আজ, তার আবার হারানোর ভয়। মোনার কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, পাগলি, মনিকা বেলুচ্ছির বয়স এখন 60। আমি মজা করি তোমার সাথে। তবে শি ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ দ্যান আদার্স। কিন্তু আমার মোনালিসার মতো ন্যাচারাল বিউটি নয়। আর বলবেন না, আর বলবো না। কিন্তু সুন্দরের প্রশংসা করব না। আবার ইমরান হাসছে, জোরে হাসছে, প্রতিধ্বনিত হচ্ছে। মোনা দেখছে, মোনার ঠোঁটেও হাসি, প্রাপ্তির হাসি। এই ইমরানকে নিজের করে পেতে কত স্বপ্ন দেখতে হয়েছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কত প্রহর প্রতীক্ষায় কাটিয়েছে। গাড়ির সামনে কিছু একটা এসে পড়তেই ইমরান ব্রেক কষল। সুখের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকিয়ে দেখে একটা গাছের ডাল। ঝড়ের দিনে রাস্তায় গাড়ি চালাতে এই মুছিবত ছোট ডাল। গাড়ি পুনরায় স্টার্ট করতেই গড়িয়ে পড়ল ডালটা। কিছুদূর এগিয়ে যেতেই দেখল কারা যেন দাঁড়িয়ে আছে। কোনো কপোতকপতি মনে হলো। গাড়ি সামনে নিতেই দেখতে পেল একটি দোকানের পাশ দেয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন গর্ভবতী এবং পাশে একজন পুরুষ। নিজের জীবনের বীভৎস সেই রাত ভেসে উঠল চোখের সামনে। না ভেবে বেরিয়ে এলো দরজা খুলে। ছুটে গিয়ে সামনে গিয়ে প্রশ্ন করতেই জানতে পারল নারীটির লেবার পেইন উঠেছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা দুজনের। এই ঝড় বাদলের রাতে কোনো গাড়ির দেখা পাওয়া অসম্ভব বটে। বিন্দুমাত্র সময় অপচয় না করে দুজনকে গাড়িতে উঠার অনুরোধ জানালো। হাসপাতাল অবধি পৌঁছে দেয়া যে মানবিক দায়িত্ব। যুগলদের চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে উঠেছে। রাত 12:20। মুখ ফুলিয়ে বসে আছে বাড়ির সবাই। গেট দিয়ে ঢুকছে কালো মোটর গাড়িটা। সকলের দৃষ্টি সদর দরজায়। পা টিপে দরজা দিয়ে ঢুকতেই দেখে বাড়ি ড্রয়িং রুম সাজানো। কিছুটা অবাক হলো। মনে মনে ভাবল, নিশ্চিত কোনো বিশেষ দিন আজ ভুলে গিয়েছে। টেবিলে বসে আছে বাড়ির সব সদস্য। সাথে অতিথি আছে নয়ন, রিক্তা এবং নাহিয়া। কান ধরে গুটি পায়ে ঢুকতে ঢুকতে বলল, এবারের মতো মাফ করে দাও প্লিজ। একটু হাসপাতালে গিয়েছিলাম। এর মাঝে বৃষ্টি। এতটুকু শুনেই সকলের রাগ পড়ে গেল। ঔশান এবং ইতু ছুটল ইমরানকে ধরতে। দুজনই ঝাঁপিয়ে পড়ল কোলে। বাকিরাও ব্যতিব্যস্ত হয়ে পড়ল হাসপাতাল শুনে। চেয়ারে বসে দেরি হওয়ার কারণ জানাতেই সকলে কিছুটা আশ্বস্ত হল। মোনা ফ্রিজ থেকে একটা কেকের বক্স এনে সামনে রেখে বলল, নিন কেটে বাচ্চাদের একটু খাওয়ান। ওদের পেটে দানা পানি পড়েনি এই আশায় যে কখন পাপা আসবে আর কেক খাইয়ে দিবে। কিসের কেক? ঈশান আর সোহান পোপার্স ফাটাতেই সমস্বরে শুভেচ্ছা ভেসে এলো। হ্যাপি বার্থডে টু ইউ। ইমরান চমকে উঠল। নিজের জন্মদিন ভুলে গেল। প্রতিবছর এই দিনটা ব্যস্ততায় কাটায়, নতুবা বাবা মায়ের কবর জিয়ারত করে। পরিবারের সকলের উচ্ছ্বসিত চেহারা দেখে হেসে বলল, বুড়ো বয়সে জন্মদিন পালন করছো আমার। ব্যাপারটা কেমন যেন। সোহান বলে উঠল, মামা জন্মদিনের আবার বুড়ো জোয়ান কি? আপনি আমাদের কাছে সবসময় এভারগ্রিন। ইমরান হাসছে। কেক কাটা শেষ করে সবাই খেতে খেতে মজা করছে। আজ নয়ন চুপচাপ। ইমরান বেশ লক্ষ্য করল নয়নের নীরবতা তার পছন্দ হয়।
নয়ন যেখানেই যাবে আসর মাতিয়ে রাখবে, এটাই হবে তার কাজ, তা নয় আজ একেবারে নীরব। প্রশ্ন করল, নয়ন তোর কি হলো, আজ এত নীরব কেন? নয়ন খেতে খেতে ইমরানের দিকে তাকিয়ে বলল, জানিস বন্ধু, সন্ধ্যা থেকে ভাবছি তোকে বিশেষ কি উপহার দিব। সবাই বেশ ভালো ভালো উপহার দিয়েছে তোর জন্য। মিনহাজ ভাই থেকে পরামর্শ চাইলাম, ভাই বলে সব শার্ট প্যান্ট আর পারফিউমের ব্র্যান্ড। ওগুলো কমন, আমার পছন্দ হলো না। নিজ থেকে একটা জিনিস নিলাম, তোর পছন্দ হবে কিনা তাই ভাবছি। ইমরান সহাস্য জবাব দিল, হবে না কেন? অবশ্যই হবে। তোরা যাই দিবি সেরা উপহার আমার জন্য। এর মাঝে রিক্তা বলে উঠল, কি এমন বিশেষ উপহার আনলে, কই দেখলাম না তো। আমি নিজেই তো এখানে এসে জানলাম আজ জন্মদিন ইমরান মামার। আরে হো, ওটা পার্সোনাল উপহার। ইমরান, খাবারের পর আমাকে 10 মিনিট সময় দিস। ইমরান মাথা ঝাঁকিয়ে সায় দিল। এর মাঝে খাবার পর্ব শেষ। স্টাডি রুমে বসেছে নয়ন এবং ইমরান। নয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। টেবিলের সামনে নয়নের দেয়া উপহার। এ যাবৎকালের এমন উপহার কেউ দিয়েছে কিনা ইমরান হল্প করে বলতে পারছে না, এর চেয়ে বড় কথা কেউ কখনো দেয়ার সাহসটুকুও করবে না। নয়ন দুপাটির সব কটা দাঁত দেখিয়ে বলল, বন্ধু এই ডিভাইসে আমার সব প্রিয় গান আছে তোরে নিয়ে, যেমন ধর কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইলো, কালো জলে কুচলা তলে, কালা আমার হাতের কাকন, ওরে কালাচান সহ সব। তোর যখনই মন চাইবে চাবিটা ঘুরাবি আর ইঁদুরটা নাচবে, আর বিলাইটা ধরার চেষ্টা করবে। ইউনিক গিফট না? এই গিফট অর্ডার দিয়ে চায়না থেকে বানিয়ে এনেছি আরো আগে। কখন দিব বুঝতে পারছিলাম না, আজ মোক্ষম সময় মনে হলো। কত খাটুনি গিয়েছে। সিম্বলাইজ করতে চাইলে করতে পারিস। বিড়ালটা মোনা আর ইঁদুরটা তুই ভাবার্থে। ইমরান হতভম্ব। এই উপহার সবার সামনে নয়ন খোলেনি, এটা ইমরানের জন্মভাগ্য। কি উপহার দিল এটা? একটা বিড়াল থাবা দিয়ে ইঁদুর ধরার চেষ্টা করে, সুইচ অন করে চাবি ঘুরালে। আর সেই সাথে গান বাজে। নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে বন্ধুর দিকে। নয়ন সহসা বলে উঠল, এটার লাইভ আছে। টেবিলের পাশে থাকা বড় একটা ঝুড়ি বের করে ঢাকনা উল্টাতেই ভেতরে পার্সিয়ান ব্রিডের একটা বাদামি বিড়াল ম্যাও ম্যাও করছে। ইমরান সাথে সাথে উচ্চারণ করল, ইয়া আল্লাহ, আর কি দেখাবে? নয়ন বলল, ইঁদুর ধরতে চাইলাম বন্ধু, কিন্তু ভয় লাগে পড়ে যদি বাচ্চাগুলার জিনিস কাটে। মোনা তো আমাকে আস্ত রাখবে না, তাই আপাতত বিড়াল দিয়ে চালিয়ে নে। ইমরানের ক্রোধান্বিত চোখ দেখে নয়ন ঢোক গিলে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? আরো আছে গিফট। ওগুলা মোনাকে দিয়েছি, পারফিউম আর সানগ্লাস। কিন্তু এটা স্পেশাল, তাই তোকে পার্সোনালি দিলাম। এই বিড়ালের একটা নাম দিয়েছি ইমু। নামটা সুন্দর না? তোর নামের সাথে মিল আছে। চেয়ার ছেড়ে ইমরান উঠে গিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে এসে দেখল তার রুমে সবাই আছে। ওকে দেখে সকলে দাঁড়িয়ে পড়ল। নয়ন পিছু ছুটল। রিক্তার দিকে তাকিয়ে ইমরান বলল, রিক্তা, নয়নের উপহার দেখেছ আমার জন্য এনেছে যে। রিক্তা ঘাবড়ে গেল আওয়াজ শুনে। আমতা আমতা করে বলল, জি মামা, মোনা দেখালো মাত্র। ওটা নয়, ও আমার জন্য বিড়ালের বাচ্চা এনেছে। আরেকটা তো নাই বললাম। উপস্থিত সকলে ঘাবড়ে গেল। ভাগ্যিস বাচ্চারা রুমে নেই। মুনাফিক করে হেসে বলে, ভালোই তো, বিড়াল আমার পছন্দের। নয়ন হি হি করে হেসে বলে, এই তো আমার মেয়েটা খুশি হয়েছে। তুই শুধু শুধুই এমন করিস। ইমরান মৃদু ধমকে মোনাকে বলল, তুমি তাল দেবে না ওকে। আর রিক্তা, দুদিন পর আমি নয়নের জন্য রিটার্ন গিফট পাঠাবো আমার শেপার্ডের কুইনকে। নয়ন কুকুর ভীষণ ভয় পায়। শেপার্ড থেকে 10 হাত দূরে থাকে। সেখানে বাসায় একটা দানব কুকুরের রানী পাঠাবে ভেবে চিৎকার দিয়ে উঠল, না না দোস্ত, আমি বিড়াল নিয়ে যাব। কুইন পাঠাস না। আমি তো তোর ভালোর জন্য এনেছি ইমুকে। আইরিন বলল, ইমু কি? ইমরান কথা কেড়ে নিয়ে বলল, ওর বেড়ালের নাম। সাহস দেখেছ? ইনডিরেক্টলি আমার নামে রাখলো। নো প্রবলেম, আমিও শেপার্ড কুইন নয়নাকে পাঠাচ্ছি, রিক্তা যত্ন করতে পারবে না। যদিও আমি জানি তুমি কুকুর পছন্দ করো। অবশ্য আমি একজন লোক দিয়ে দিব যত্নের জন্য। তুমি শুধু মাঝে মাঝে নয়না আর নয়নকে নিয়ে হেঁটে আসবে। মোনা হো হো করে হাসতে হাসতে বলে, নয়না? রিক্তা মুখ টিপে হেসে বলল, জি মামা, অবশ্যই। নাহিয়াও পছন্দ করে এনিমেল। কোনো সমস্যা নেই।
নয়ন চেঁচামেচি শুরু করে দিয়েছে সে কোনো কুকুর পালবে না। ইমরান মনে মনে হাসছে আর ভাবছে, ব্যাটা অনেক জ্বালিয়েছিস, এবার আমার পালা। সারা রাত মন আনচান করেছে। ফজরের সালাতের পর এক মনে দাঁড়িয়ে আছে দুটো কবরের সামনে। পাশে আছে ভাই, ভাগ্নে এবং ছেলে। এই দিনটাতে ইমরান দেশে থাকলে সবাই যতটা খুশি হয় তার চেয়ে বেশি ব্যথিত হয় ইমরানের কষ্ট দেখলে। সবাইকে জোর করে বাড়ি পাঠিয়ে দিতে চাইল, কেউ যাচ্ছে না। পরিশেষে ইশতিয়াকের দিকে তাকিয়ে বলল, বাড়ি গিয়ে সবাইকে তৈরি হতে বল, গ্রামে যাব। ইশতিয়াক চমকে উঠল, কোন গ্রামে যাবে ভাই? পুনরায় প্রশ্ন করল, কোন গ্রামে? রসুলপুর, পৈতৃক ভিটাতে যাবে বলেছে ইমরান। ইশতিয়াক স্পষ্ট শুনল, ভাই যখন বলেছে তার মানে যাবেই। এত বছর পর ঈশানকে রেখে সোহানকে নিয়ে বের হয়ে গেল কবরস্থান থেকে। বাবা মা দুজনই শায়িত আছেন চিরনিদ্রায়। যদি একবার বাবা উঠে মাথায় হাত রেখে বলতেন, ভেঙ্গে পড়িস না ইমন, তুই আমার সেই লাঠিটা যাতে ভর দিয়ে আমি আগানোর সাহস পেয়েছি। কখনো বলবে না বাবা, কারণ সেই অহংকার যে ভেঙ্গে চুরমার করে দিয়েছে সে। এসব এখন নিছক অবান্তর মনোভাবনা। পাপা, ছেলের ডাকে সম্বিত ফিরে পেল। সে বলল, যাওনি? একসাথে যাব। তুমিও চলো। দাদুভাই আর দাদিমা দোয়া করছে তোমার জন্য। মন খারাপ করলে কিভাবে হবে? তোমাকে মন খারাপ মানায় না। বাড়ি চলো। মাথা নেড়ে পা ফেলল আগানোর উদ্দেশ্যে। কথার মাঝে ঈশান প্রশ্ন করল, ইনফরমেশন পেয়েছি পরশু প্রোডাক্ট আসার সময় কুমিল্লা হাইরোডে ঝামেলা হতে পারে। ভেবেছো কিছু এই ব্যাপারে? আর তুমি এভাবে একা একা রাস্তায় নামো কেন? কাল রবিন চাচু ব্যস্ত ছিল মানলাম, আমাকে কল করনি কেন ফেরার পথে? আমি যে নিয়ে আসতাম। অবাক পানে ইমরান ছেলের দিকে তাকালো। বাবার তাকানো দেখে ঈশান কিছুটা বিচলিত হলেও নিজেকে সামলে বলল, সরি পাপা, কথাটা ওভাবে বলতে চাইনি। আমি জানি তুমি একা চলতে পছন্দ করো, কিন্তু এটাও তো আমাদের ভাবতে হবে যে তোমার আর মায়ের উপর আক্রমণ বেশি হয়। ডলকে তো আমি বা সোহান ভাইয়া কেয়ারে রাখি, কিন্তু তোমরা দুজন তো অনেক কাজেই বাইরে থাকতে হয়। ইমরান ছেলেকে থামিয়ে বলল, পড়াশোনা শেষ করো, এরপর অন্য কিছুতে মন দেবে। আর প্রোডাক্টের দেখাশোনা আমি করব। দেশের পরিস্থিতি ভালো না। লাইসেন্স পেয়েছো তার মানে এই না যে সাথে এমন ভয়ানক অস্ত্র নিয়ে দিন দাহারে ঘুরে বেড়াবে। সেফটি শুধু আমার নয়, তোমার আর শোভানেরও প্রয়োজন। আমি তোমার সাধারণ জীবনযাপন পছন্দ করছি। এমন কিছু করবে না যাতে করে আমি বাবা হিসেবে সন্তানের জন্য হাহাকার করি। তুমি আমার অক্সিজেন, এটা খুব ভালো করেই জানো। মাথা নত ঈশানের। বারন্ত ছেলের জন্য দুশ্চিন্তা ঘিরে ধরেছে বাবাকে। ইমরানের নখদর্পণে থাকে ঈশানের আনাগোনা। বড় হতে হতে স্পষ্ট হচ্ছে এই যেন ছোট্ট ঈশান নয়, ইমরানের অনুরূপ আরেকটা ভার্সন তৈরি হচ্ছে। ছেলের জন্য নিজের সাদামাটা জীবনটাকে বেছে নিয়েছে, অথচ ছেলে সেই পথেই এগিয়ে যেতে চায়। বিচক্ষণতার সাথে আগালে ইমরানের সকল সহযোগিতা পাবে, অন্যথায় ছেলেকে বুঝানোর সময় চলে এসেছে। বাড়ি পৌঁছে ইমরান কামরায় প্রবেশ করল। ঔশান বাবার গলা জড়িয়ে রাজ্যের আবদার জুড়ে দিয়েছে। মেয়েটাকে কাছে পেলে মনে হয় পৃথিবীতে দুঃখ নেই। আকাশী গোল জামাতে ছোট্ট একটা আকাশ লাগছে। মেয়ে মায়ের নামে একটা না নালিশ জানাচ্ছে বাবাকে। ইমরান মুখ টিপে হাসছে। সকাল থেকে অবশ্য বউটা চোখের সামনে পড়েনি। হয়তো সবাই মিলে গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে। ছোট্ট আওয়াজে বাবাকে বলল, পাপা, মোনালিসা কাল ডোরিকে চকলেট দেয়নি। বলেছে তোমাকে বলে দিবে আমাকে না দিতে। ছি। আম্মা, মোনালিসা কি? তোমার তো মা হয় জান। মা বলবো না। চকলেট দেয়নি কেন? তোমাদের দুজনের জন্যই তো ইকুয়েল ইকুয়েল চকলেট এনেছি। তোমার গুলা কি করেছো? খেয়েছি। তাহলে মায়েরটা কেন নিচ্ছ? ঔশান গাল ফুলিয়ে বাবার গলা ছেড়ে দিয়ে রাগ করে চলে যাচ্ছে। ইমরান মেয়েকে আঁকড়ে ধরল। এ যেন আরেকটা মোনা। তৎক্ষণাৎ দরজা দিয়ে মোনা ঢুকছে। ঢুকতেই দেখল বাবা মেয়েকে মানাচ্ছে। এদের আবার কি হলো? ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, তুমি আমার ডলকে কাল চকলেট দাওনি। মোনা এতক্ষণে বুঝতে পেরে বলল, আপনার ডলকে প্রশ্ন করুন, নিজেরটা খেয়ে আমারটা কেন ধরেছে? আমি কি তারটা খাই? গত মাসে তার কাছে একটা আইসক্রিম চেয়েছিলাম, আমাকে দেয়নি। তবে চকলেট চায় কি করে আমার কাছে?
ইমরান চমকে স্ত্রীকে প্রশ্ন করল, তুমি কি মেয়ের সাথে প্রতিযোগিতায় নেমেছ বউ? ইয়েস। খান সাহেবের ভালোবাসা, চকলেট এন্ড আইসক্রিম, নো কম্প্রোমাইজ। বাকরুদ্ধ ইমরান, কপালে বলিরেখা। এই পরিস্থিতি কি কাউকে বুঝানো যাবে না বলা যাবে। এদিকে মেয়ে মুখ লুকিয়ে রেখেছে বাবার বুকে। দীর্ঘশ্বাস ফেলে মোনাকে বলল, ও মোনালিসা, চকলেট আছে এখন তোমার কাছে। কেন? একটা ধার দাও। আমার মেয়েটা খাক। তোমাকে পুষিয়ে দিব। সত্যি তো? সত্যি। মোনা আলমারি খুলে চকলেট বের করে ইমরানের হাতে দিল। ইমরান ঔশানের দিকে বাড়িয়ে দিতেই মেয়েটা ঝামটা মেরে হাত সরিয়ে উচ্চ শব্দে কেঁদে দিয়ে না করে দিল সে চকলেট খাবে না। অপ্রস্তুত হয়ে গেল ইমরান এবং মোনা দুজনই। ইমরান মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে প্রশ্ন করল, কি হয়েছে বাবা, কেন কাঁদছে বাবার জানটা? চকলেট দিলাম তো। হেঁচকি তুলতে তুলতে বলে, ডোরি এই চকলেট খাবে না। ডোরিকে পাপা নতুন চকলেট এনে দিতে হবে। ইমরান মেয়ের অভিমান বুঝতে পেরেছে। মোনার চকলেট আর খাবেই না। ঈশানকে ফোন দিয়ে নতুন চকলেট আনালো। সেই চকলেট খুলে ইমরানকে খাওয়ালো। মোনা মন খারাপ করে কাপড় গুছাচ্ছে। ঔশান চকলেট নিয়ে বাইরে চলে গেল ইতুকে খাওয়ানোর জন্য। স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা জানোই যখন মেয়েটা তোমার ডুপ্লিকেট, তবে কেন কষ্ট দাও? সারাক্ষণ তো দুটোতে আনন্দ করো। চকলেট আর আইসক্রিমের ক্ষেত্রে এমন করলে চলে? সারাক্ষণই চকলেট আইসক্রিম খায়, তাই দিতে চাই না। আদর করে বুঝালেই তো পারো। তখনই দরজায় কড়া নড়ল। দরজা খুলতেই দেখতে পেল ঈশান বোনকে কোলে নিয়ে ভেতরে ঢুকেই মোনার সামনে এলো। মেয়েটা মায়ের দিকে চকলেট এগিয়ে বলল, সরি ডোরির মা, ডোরি তোমাকে ছাড়া চকলেট খাবে না। খাও। আমারটা শেষ হলে তোমারটা থেকে ডোরিকে দিও। ইমরানের ঠোঁটের কোণে হাসি। মোনা মেয়ের থেকে চকলেট নিল। এরপর ভাই এবং বাবাকে খাইয়ে ছুটে রুম থেকে আবার বেরিয়ে গেল। ঈশান হেসে বলে, আমাকে রুমে গিয়ে বলে, ভাই একটু চকলেট খাও। ইতুপাকে দিয়েছি। প্রশ্ন করলাম, সবাইকে দিয়েছে কিনা? বলে সবাইকে দিতে চাই কিন্তু মা খাবে না। আমরা রাগ করেছি। পরে বুঝিয়ে বলতেই বলল, তাহলে মাকে আগে দিই। এরপর তো নিয়ে আসলাম। ইমরান হাসছে। ঈশান রুম থেকে বের হতেই ইমরান বলল, এটা আমার মেয়ে মোনাশা ইকবাল। তোমার মতো হিংসুটে নয়। মোনা রাগ করে রুম থেকে বেরিয়ে যেতেই ইমরান হাত ধরে টেনে বাহুতে নিল। ললাটের চুলগুলো সরিয়ে ওষ্ঠ ছুঁয়ে বলল, দিন দিন আরো বেশি সুন্দর হচ্ছ, রহস্য কি? গত রাতে তো সময় দিতে পারিনি, তবে আজ রাতটা কি? আমরা গ্রামে যাচ্ছি। এলোমেলো কথা ছাড়ুন। যেতে দিন তৈরি হব। গ্রামের আবহাওয়ায় প্রেম বেশি জমে। চাঁদোয়া রাতটা আজ মোনালিসার নামে। আইরিন ফোন দিয়ে জানিয়ে রেখেছিল সমস্ত বন্দোবস্ত করে রাখতে। ইমরান আসবে শুনে সবাই যে যার যার জায়গা থেকে আজ একত্রিত হওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। পুরনো রেশ অনেকটাই ভুলে গিয়েছে। মানুষ আশায় বাঁচে, সুখে থাকার আশায়, কখনো বা সুখে রাখার আশায়। সুখ কিসে? কারো সুখ টাকায়, কারো সুখ কাছের মানুষকে ভালো রাখায়, আর কারো সুখ অন্যের মুখে হাসি ফোটানোতে। রসুলপুর জমিদার বাড়ি দেখতে পাঠানগড়ের মতো ছোট নয়। এই বাড়ি ঐতিহ্য বহন করে। বুড়িগঙ্গার পাড়ের গ্রাম। জসিমউদ্দিনের অনবদ্য চরিত্র আসমানীর গ্রামের নাম ছিল রসুলপুর। আসমানীর কথা ভাবতেই মনে পড়ে যায় সেই কবিতা যা জসিমউদ্দিন 1 পয়সার বাঁশিতে লিখেছিলেন। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। সেই বিখ্যাত কবিতা যার মধ্যে দিয়ে আজ পুরো দেশ চিনে আসমানীকে। এই রসুলপুর সেই রসুলপুর নয়, তবে দুই রসুলপুরের সৌন্দর্যই অতুলনীয়। গাড়ি চলছে রসুলপুরে উদ্দেশ্যে। কাছাকাছি যেতেই ইমরান গাড়ির উইন্ডো খুলে পেছনে তাকালো। যা বুঝার বুঝে গিয়েছে। কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। আর মাথা না ঘামিয়ে সম্মুখে তাকালো। গাড়ি থামলো বাড়ির সদর দরজায়। সকলে মিলে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ইমরান পিছিয়ে ছেলে এবং ভাগ্নের দুহাত ধরে আটকে দিয়ে ওদের নিয়ে আড়াল হলো বাড়ির ছোপের দিকে। দুজনকে বকা দিয়ে বলল, এজন্য তোমাদের বলেছিলাম না গাড়িতে আসো। বাইকে আসার কি প্রয়োজন ছিল? ঈশান ভ্রু কুঁচকে বলল, পাপা তুমি দিন দিন পাষাণ হয়ে যাচ্ছ। দেখো হাত দিয়ে রক্ত ঝরছে আর তুমি আমায় বকা দিচ্ছ। মাকে কি বলবো?
ইমরান ধমক দিয়ে বলল, যাও তোমার মাকে গিয়ে বলো যে, মা আমি মারপিট করেছি রাস্তায়। এরপর আমিও দেখতে চাই তার প্রতিক্রিয়া। ঈশান দমে গেল। সোহান অসহায় মুখ করে বলে, মামা গাড়িটা আমাদের গাড়িগুলোকে ফলো করছিল। উত্তম মধ্যম দেওয়ার পর বলে কোন নেতা যেন পাঠিয়েছে নির্জনে আমাদের পরিবার শেষ করতে। পরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবে। তাই বলে তোরা মারামারি করবি। আমি ছিলাম না। সজীব আর মিনার ব্যাপারটা দেখত। ঈশান বাবার দিকে তাকিয়ে বলল, এই বয়সে মারামারি করবে আমরা থাকতে? ইমরান রেগে বলল, অনেক বছর হয়েছে তোমাকে চড় দিয়েছি যে, সেই কাজ যেন আমাকে আবার রিপিট করতে না হয়। শুকনো ঢোক গিলে ঈশান পিছিয়ে বলল, আর করব না। সন্দিহান চোখে ছেলের দিকে তাকাতেই ছেলে পুনরায় প্রতিজ্ঞা করল আর করবে না। শোভানের দিকে তাকানোর আগে হরবর করে বলল, আমি তো শুধু কিল ঘুষি দিয়েছি। ঈশান নাক ফাটিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। ইমরান কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ালো। বড় হতে হতে এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে ঠোঁটের কোণে হাসির রেখা। ছেলেগুলো কাপুরুষ হয়নি। বিপদে ঝাঁপিয়ে পড়ে সমাধান করতে শিখেছে। হাসিয়াড্ডায় মেতে উঠেছে জমিদার বাড়ি। ইমরানকে দেখে বাড়ির ছেলেরা এগিয়ে এলো। ভাতিজারা জড়িয়ে ধরল। এত বলে কয় ও চাচাকে বাড়িতে আনতে পারল না। এত বছর পর সবাই যেন খুশির জোয়ারে ভাসছে। ঈশান এবং সোহানকে সবার শেষে আসতে দেখে মোনা প্রশ্ন করল, দেরি হলো যে তোমাদের? এর মাঝে ইতু চিৎকার দিয়ে বলে, বড় মা দেখো ঈশান ভাইয়ার হাতে ব্যান্ডেজ। মোনা উঠে দাঁড়ায়, সামনে এসে বলে, দেখি। ঈশান শান্ত বাচ্চার মতো হাত এগিয়ে দিলে মোনা দেখে কোনো প্রশ্ন না করে ইমরানের দিকে রাগী চোখে তাকালো। ইমরান ভড়কে গেল। মনে হলো যেন ছেলের হাত সে কেটে দিয়েছে। ইমরান মোনার তাকানো দেখে ঈশানের দিকে চোখ পাকিয়ে তাকালো। ঈশান সোহান একে অন্যের দিকে তাকিয়ে আছে। মনে মনে যুদ্ধ হয়ে যাচ্ছে এক একজনের। ঈশান মায়ের দিকে তাকিয়ে বলল, মা বাইকে সমস্যা হচ্ছিল। রাস্তায় দাঁড়িয়ে ঠিক করছিলাম আমরা দুজন। তখনই লেগে হাত কেটে গিয়েছে। মোনা দাঁত খিচে ছেলে শোনা মতে বলল, তোমার শরীরে তোমার বাবারই রক্ত আছে। আমাকে মিথ্যে বলা শুরু করেছো কবে থেকে? রাগ করে মোনা সামনে থেকে চলে গেল। ইমরানের পাশে বসে ক্ষীণস্বরে ফিসফিস করে দাঁত খিচে বলল, ছেলের আজকের অবস্থার জন্য আপনি দায়ী। একা হলে আপনার সাথে বোঝাপড়া আছে আমার। ইমরান মুখে হাসি রেখেছে সবাইকে দেখানোর জন্য। ধীর আওয়াজে বলল, হ্যাঁ তাই তো, সব কাজের দায়ভার আমার। কিন্তু প্রশ্রয় তোমার ছেলে প্রথমবার 4 বছর আগে মা থেকেই প্রথম পেয়েছিল। যাই বলুন না কেন, আপনার আজকে খবরই আছে। উঠে গেল মোনা ইমরানকে ঠান্ডা হুমকি দিয়ে। সবকিছু তার উপর দিয়ে যায়। আগের চেয়ে বেশ সুস্থ আছে মিনহাজ। নিয়ম করে মেডিসিন নিতে হচ্ছে। ব্যাপারটা মিরাকল নয়। স্বাভাবিক, খুব স্বাভাবিক। মহান আল্লাহ চেয়েছেন তাই সুস্থ হয়েছেন মিনহাজ। এখনো মনে পড়ে ভয়ঙ্কর প্রতিটি রাত। আল্লাহ তার একমাত্র সন্তানকে একেবারে এতিম করে দেননি। মেয়েটা বড় হয়েছে, বিয়ে হয়েছে, সংসার করছে এবং মা হয়েছে, তবুও সে বাবার রাজকন্যা। কিছুক্ষণ আগে নাতনির সাথে কথা হলো। পুরো মোনার ছোট ভার্সন। অনেক দিন পর আলমারি থেকে স্ত্রীর ছবিটা বের করে চোখের পানি ফেলছে। সব আছে অথচ প্রিয়তমা স্ত্রী নেই। মানুষ দ্বিতীয় বিয়ে করার সাহস জোগায় অথচ সে পারল না। মা এখনো চায় ছেলে এই বয়সে সংসারী হোক। অথচ মিনহাজের বারবার মনে হয় মাইশার জায়গা কেউ নিতে পারবে না। অপূরণীয়। মাইশা হয়তো বাস্তবে নেই, তবে মিনহাজ তাকে মনের মাঝে আজন্ম বাঁচিয়ে রেখেছে। কখনো সিদ্ধান্ত নিতে সমস্যা হলে রাত জেগে আপন মনে স্ত্রীর সাথে আলাপ করেছে। অদ্ভুতভাবে ভালোবাসার শক্তির এত টান যে সকালে তার মন সমাধান খুঁজে পেয়ে গিয়েছে। বহুবার হয়েছে এমন। মোনা ইমরানের বিয়ে নিয়ে মনের মধ্যে উঁচু নিচু অনেক সিদ্ধান্ত উঠানামা করেছে। এক পর্যায়ে তার অশান্ত মনে আল্লাহ শান্তি ঢেলে দিলেন। স্বপ্নে দেখলেন স্ত্রী মাইশাকে। ইঙ্গিত দিলেন ইমরানের সাথে মেয়ের জোট বাঁধার। জীবন সংগ্রামে মিনহাজ জিতে গিয়েছে। কত কথা কথা মানুষ শুনিয়েছে, অথচ পাশে ছিল গুটিকতক মানুষ। মেয়েটা ভালো আছে, এই শান্তি। এছাড়া বাড়ির প্রতিটি মানুষ বেশ হাসিখুশিতে দিন কাটাচ্ছে। বোনটা বাইরে থেকে ফোন দেয়। বোনের একটা ছেলে আছে। ফোন দিয়ে মামার সাথে আদো আদো বুলিতে কথা বলে। এই তো সুখ। বাড়ির চারপাশটা নীরবে হেঁটে হেঁটে দেখছে।
কত আবেগ, স্মৃতি এই বাড়ি ঘিরে। বাবা মাকে মনে পড়ছে। একটার পর একটা সিগারেট শেষ করছে। বাবা মারা যাওয়ার দিনের কথা মনে পড়ল। দূরে সরিয়ে রেখেছিল সবাই ইমরানকে। ছুতে পারেনি বাবাকে। চোখ বুজলো বাবা অভিমান নিয়ে, চিরদোষী বানিয়ে গেছে ইমরানকে। গাছপালা পুকুরের কারণে পরিবেশ বেশ শীতল। ছায়া ঘেরা বাড়ি। সন্ধ্যা নেমেছে বহু আগে। রাতের সালাত আদায় করল গ্রামের মসজিদে। সবার সাথে দেখা করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত। একসাথে খাবার খেয়ে বাড়ির আলোচনা কক্ষে পুরুষরা সবাই কিছুক্ষণ গল্প সল্প করল। রুমে ঢুকতেই ভ্রু কুঁচকে সামনে তাকালো। ইমরানকে দেখে না তাকিয়ে পাশ কেটে চলে গেল। বেশ অবাক হলো। অন্যদিন হলে বলতো, ইমরান সাহেব কালো পাঞ্জাবি আর সাদা চাদরে আপনাকে মানিয়েছে। অথচ আজ ফিরেও তাকায়নি। নিজেকে একবার আয়নায় দেখল। না, বেশ মানানসই লাগছে, তবে বউটার কি হলো? মোনার পরনে কালচে খয়েরি রঙা বেনারস কাতান মায়ের। এই শাড়ি ইমরান চেনে। শরীর জুড়ে সব গয়না হয়তো এখানকার। রাজকীয় সাজ, তবে এভাবে এভাবে ইমরানকে কারণ ছাড়া উপেক্ষা করার হেতু খুঁজে পেল না। ইমরান এগিয়ে গিয়ে প্রশ্ন করল, ছেলে মেয়েরা কি ঘুমিয়েছে? এবারও প্রশ্নের উত্তর দিল না। ভীষণ আশ্চর্য হলো। কোমরবন্ধনী ঝুমঝুম করে বাজছে। নাকে পড়েছে চেইন টানা নলক, চুরির শব্দ তো কানে বাজছেই। আজকের সাজ ইমরানের জন্য নয়, স্পষ্ট। হয়তো বাড়ির সবাই এভাবে সাজিয়েছে প্রথমবার এই বাড়িতে পা রাখাতে। পালঙ্কে বসে ইমরান দ্বিতীয় প্রশ্ন করল, মোনালিসা, কথা বলছো না কেন? কি হয়েছে? রুমের বাতি নিভিয়ে চুপচাপ এই ভারী গয়না, শাড়ি সব পরেই শুয়ে পড়ল। ইমরান চরম মাত্রায় আশ্চর্য হয়ে অধর আলগা করে বলল, এসব পরে কেউ ঘুমায়? কি করছো? আমার অপরাধ কি? ফোনের দিকে তাকিয়ে দেখল, মেসেজ এসেছে নয়নের। মোনা রেগে আছে কেন দেখ। ঔশানকে বকে ঘুম পাড়িয়েছে। ঈশানের সাথেও কথা বলেনি। সন্ধ্যায় ঈশানকে খুব বকা দিয়েছে, ঈশান ফোনে বলল। ইমরান উঠে রুমের পাশে লাগোয়া খোলা বারান্দায় এসে ঈশানকে ফোন করল। ঈশান ফোন ধরতেই প্রশ্ন করল, প্রিন্স ঘুমিয়েছ? না পাপা, ঘুম আসছে না। কি হয়েছে, মা বকেছে কেন? অনেকগুলা কারণ। নিজের দোষেরটা খেয়েছি, সাথে তোমার দোষেরটাও। কিভাবে? মা বুঝতে পেরেছে পাপা আমি কোনোভাবে বিজনেসে ইনভলভ হয়েছি। তাই খুব বকা দিয়েছে। আমাকে কড়া করে বারণ করেছে যেন তোমার অস্ত্রের বিজনেসে যোগ না দিই। আর তোমার দোষেরটা হচ্ছে তুমি স্মোক করেছো, মা দেখেছে। ডলকে অনেক বকেছে আজ। ও কেঁদে কেঁদে ঘুমিয়েছে। হয়তো ঢাকা থাকলে আজ মারও খেত। আমাদের সব রাগ ওর উপর তুলেছে। ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। কিছুক্ষণ শান্ত থেকে ঈশান বলল, সরি পাপা, মা আজ অনেক কষ্ট পেয়েছে। এটা আমাদের দুজনের প্রাপ্য। বলতে পারো শাস্তি। দুজনই চেয়েছি তোমার মাকে ভালো রাখতে, অথচ দুজনই নিজের অজান্তে কষ্ট দিয়েছি। ঘুমিয়ে পড়ো। আমি দেখছি। ওকে পাপা। ইমরান রুমে প্রবেশ করতেই দেখল মোনা নীরবে শুয়ে আছে। বারান্দার দরজা আটকে শুয়ে পেছনে থেকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল মোনাকে। নিজের সাথে মিশিয়ে বলল, প্রতিজ্ঞা করছি একটাও ছুব না। শান্ত মোনা। অধর ছোঁয়ালো মোনার উন্মুক্ত পিঠে। ব্লাউজের পেছনটা বেশ বড়। সহধর্মিনীর মাঝে প্রতিক্রিয়া দেখতে না পেয়ে আষ্টে পৃষ্ঠে ধরল। এবারও পাথরের মতো পড়ে আছে রমণী। রেগেই বলল, ভালো হচ্ছে না মোনালিসা, কথা বলো। জোর করে মোনাকে নিজের দিকে ফেরালো। চোখ বন্ধ মোনার। এত রাগ করেছে। দুগাল হাতের আজলে তুলে বলল, ঘুমের ভান করো না। আমার স্পর্শ এত অনুভূতিহীন নয় যে তুমি প্রতিক্রিয়া দেখাবে না। চোখ খোলো। কথা ছিল আজকের রাতটা আমাদের। চট করে চোখ খুলল। সোজা সাপটা প্রশ্ন। কথা তো অনেক কিছু ছিল। কখনো সিগারেট না ছোঁয়ার কথা ছিল। তা কি মানা হয়েছে? ছেলেটাকে নিজের মতো মাফিয়া বানানোর প্রয়োজন ছিল না তো। মাফিয়া হলাম কখন? কম তো কিছু না। এত সাধারণ জীবন যাপনের মাঝে আতঙ্কে থাকতে হয় কখন কে কিভাবে আক্রমণ করে। মেয়েটা বড় হচ্ছে। কদিন পর ওর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। সামলে নেব ইনশাআল্লাহ। বিজনেস তো লিগ্যাল। অন্যায় তো করছি না। যেসব বৈধতা নিয়েও কঠিন জীবন পার করতে হয়, এমন বৈধতা গ্রহণ না করাই শ্রেয়। বিজনেস ছাড়তে বলছো? না, ছেলেকে দূরে রাখতে বলছি। সময় হয়নি ওর এখনো। যা করবেন ওর 25-এর পর করুন। পড়াশোনা শেষ করুক। ম্যাচিউরিটি আসুক।
রাগ নিয়ন্ত্রণে আনুক। আপনি মাথা ঠান্ডা রেখে সব ডিল করতে পারলেও ছেলে অল্প কিছুতেই চট করে রেগে যায়। এতে নিজের ক্ষতি ডেকে আনে। আজও হাত কেটে বসে আছে। ইমরান হাসছে। তীক্ষ্ণ চোখে প্রশ্ন করল, হাসার মতো কি বললাম? দেখছি। ছেলেকে জন্ম না দিয়েও এত ভালোভাবে বুঝো কি করে? এজন্যই হয়তো ঈশান তোমার নায়টা। কথা ঘুরাবেন না। ঔশান আমার পেটের। ঈশান না। ওর দিকে আমার যত্ন, খেয়াল এবং অবজারভেশন সব সময় বেশি থাকে। মায়েরা সব পারে। কথা শেষ করে মোনা ঘুরে যাবে, ইমরান জোর করে আটকে দিল। ক্রোধ নিয়ে মোনা বলল, ঈশানের প্রবলেমটা সলভ করেছি। আপনারটা হবে না। ক্লান্ত আমি ঘুমাতে দিন অথবা ট্রলিতে আরো 2 প্যাকেট দেখেছি, তার মজা নিন রুম থেকে বের হয়ে। ইমরান উঠে গিয়ে ট্রলির প্যাকেট দুটো নিয়ে দুমড়ে মুচড়ে বিনে ফেলল। পুনরায় শুয়ে বলল, ফেলে দিয়েছি। হুম। শুভ রাত্রি। এত স্পর্ধা আমাকে উপেক্ষা করার। মোনাকে চেপে ধরে আলতো হাতে নাকের নোলক খুলে দিল। একাধারে কান পাশা, গলার সীতা, বিনুনি কাটা, হাতের মান্তাসা, চূড়া সব খুলে পাশে রেখে ললাটে অধর ছোঁয়ালো। চক্ষু নিমিলিত মোনার। ওষ্ঠ ছুলো নয়নজোড়া, নিখুঁত নাক এবং প্রিয়ার কোমল অধরে মেলালো অনমনীয় অধর। অধর ছেড়ে চুপটি করে আছে। চোখ খুলছে না মোনালিসা। বুকের মাঝে ধুকপুক করছে তার। ঠোঁট কামড়ে হাসছে ইমরান। 2 লাইন গাইল, একটু যদি তাকাও তুমি মেঘগুলো শোনা। আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না? চোখ খুলল ইমরান পত্নী। আজকের জন্য শেষ বাক্য আওড়ালো প্রেমিক পুরুষ। ইমরানের উত্তালতা উপেক্ষা করার ক্ষমতা মোনালিসার আগেও ছিল না, এখনো হয়নি, ভবিষ্যতেও হতে দিব না। তুমি ইমরানের খসখসে প্রকৃতির এক পশলা বৃষ্টি, আমার দ্বিতীয় প্রহর। গলায় মুখ ডুবালো ইমরান। আবেশে চোখ বুজল মোনা। অধরে হাসি ফুটিয়ে মনে মনে বলল, নির্লজ্জ মন আমার। অধৈর্য ভালোবাসা আপনার। উপেক্ষা করার অপশনই থাকে না দুটো। জমিদার বাড়ির শুনশান বাসঝাড়ে নেমেছে অধিকতর হিংস্রতা। এখানেই বডি প্যাকেট করা শেষ। জায়গাটা ধুয়েমুছে চকচকে করা হলো। সকালের সূর্য জানতে পারবে না আজ রাতের নৃশংসতার কথা। 3টে সাদা বডি প্যাকেট। জিপার লোক করা হলো। 3জন কালো পোশাকে আবৃত মানবের বৃহৎ কাঁধের লাশ 3টি। প্রস্থান হলো তাদের। কে ছিল এরা? কারা হত্যা করেছে? পেছনের বাস ঝাড়ের পুকুরটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পানি স্বচ্ছ। এদিকটাতে কেউ তেমন আসে না। রক্ত মাখা হাত দুটো প্রথমে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে স্যানিটাইজ করে নিল। বাকি 4জনের দিকে তাকিয়ে বলল, যতবার অশুভ দৃষ্টি পড়বে আমার অস্তিত্বে ততবার সমূলে উৎপাটিত হবে। কাজ এমন ভাবে করতে হবে হাতে যেন প্রমাণ লেগে না থাকে। গট ইট? সমস্বরে উত্তর এলো, ইয়েস স্যার। যাও ঘুমিয়ে পড়ো, সকাল হওয়ার দেরি নেই। বাবার বুকের উপর শুয়ে আছে ঔশান। মোনার ডাকাডাকিতে চোখ খুলে মেয়েকে উঠিয়ে দিল। নাস্তার টেবিলে খেতে খেতে সবার আড্ডা জমে উঠেছে। তখন বাইরে থেকে বাড়ির একজন গার্ড এসে বলল, স্যার রাতে কি বাড়িতে চুরি বা ডাকাতি কিছু হয়েছে? বাড়ির লোকজন বেশ অবাক হয়ে প্রশ্ন করল, না তো কেন? বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত কাদা মাটিতে হাঁটা জুতার ছাপ, আবার বাড়ির পেছনে দিকটাতেও বাঁশ ঝাড় পর্যন্ত সেই ছাপ আছে। বাঁশ ঝাড় পুরা ভিজা। সোহান তখন বলে উঠল, পরিষ্কার করে ফেললেই তো হয়। বাড়িতে চুরি ডাকাতি হলে কি আমরা সুস্থ থাকতাম? কথা কম বলে পরিষ্কার করে ফেলো। আমাদেরই পায়ে ছাপ হবে। কাল কতবার বের হলাম, এদিক সেদিকে গেলাম। ছুরির ধারালো অংশের সাহায্য কেকের পিচটা কেটে ছুরি দিয়েই মুখে পুরল ইমরান। ঈশান বাবার দিকে তাকিয়ে এক পেশে হাসছে। ইমরান আপন সুখে কেক চিবাতে চিবাতে মেয়েকে খাইয়ে দিচ্ছে। গার্ড কথা বাড়ালে ঈশান বলে উঠল, চাচা এগুলো কোনো ব্যাপারই না। কত পায়ে ছাপ পড়বে, কত জায়গা ভিজবে। আমরা তো কিছুদিন থাকবো। আপনি চোখ বন্ধ করে পরিষ্কার করানোর ব্যবস্থা করুন। ছেলে আর ভাগ্নের দিকে তাকিয়ে চোখ ঝাপটালো ইমরান। দুজনই খাবারে পূর্ণ মনোযোগ দিল। মোনা ইমরানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশান যখন গত রাতে ঔশানকে রুমে দিয়ে গিয়েছে তখন মোনার চোখে পুরোপুরি ঘুম ছিল না। এই পায়ে ছাপ এদের 3জনের মোনা নিশ্চিত। হয়তো রাতে 3জন হাঁটতে বেরিয়েছে। ইমরান সাহেব হয়তো ছেলেদের বুঝিয়েছে এসব মারপিট না করার ব্যাপারে। যাক, অবশেষে মোনা নিশ্চিন্ত। খাবার শেষে কামরায় এলো সবাই। তখন মোনা ইমরান এবং ঈশানকে ধন্যবাদ দিয়ে বলল, কাজটা তোমাদের।
রাতে তিনজনই হাঁটতে গিয়েছিলে আমি জানি। ঈশান পাপা বুঝিয়ে বলেছে না যে পড়াশোনা শেষ করতে হবে। মারামারি কাটাকাটিতে মন দিবে না। পাপার বিজনেস পাপা দেখুক। মনে থাকবে। ঈশান হেসে বলে, অবশ্যই মা। সব মনে থাকবে। এখন থেকে আমি তোমার কথাও শুনবো, পাপার কথাও শুনবো। কোনো ভুল করব না। হাত কাটার তো প্রশ্নই আসে না ইনশাআল্লাহ। সাবধানে থাকবো যেন হাত না কাটে। ধন্যবাদ ইমরান সাহেব। ইমরান হেসে স্ত্রী সন্তানদের জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাদের ভালো রাখার জন্য আমি সব করতে রাজি। এর মাঝে যা কিছু ঘটবে, যা কিছু আসবে সবকিছুর দায়ভার নিতান্তই আমার। তোমাদের দিকে হাত বাড়ালে শাস্তিস্বরূপ জীবনের হিসেব মিটিয়ে নিতে হবে। ছাড় পাবে না একজনও। পথিক ভুলেছি, পথকে ভুলিনি। পথের কাঁটা সরিয়ে মসৃণ পথ তৈরি করা যে দায়িত্বের নেশা। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। মোনার অপরিমেয় বিশ্বাস ধরে রাখার চেষ্টা, অন্যদিকে পরিবারের সুরক্ষার পণ যেন আজ সবকিছুর ঊর্ধ্বে। যতই চেষ্টা করা হোক চাইলেই স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব। তবে জীবনটাকে সহজ করা সম্ভব। পরম্পরা বজায় থাকুক। বাবার আদর্শে সুস্থভাবে ছেলে বেড়ে উঠুক। এই তো প্রাপ্তি। সমাপ্ত। গল্প প্রিয় মোনালিসা। লেখনীতে নীতি জাহিদ। অন্তিম পর্ব।